ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আশিক হাসান। উনি পেশায় একজন পুলিশ সদস্য, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত রয়েছেন, অর্থাৎ ডিএমপিতে কর্মরত রয়েছেন। ওনার দেশের বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায়। ঘটনাটি ওনার দাদার সাথে ঘটেছিল। ওনার দাদার নাম নাজিম উদ্দিন সর্দার। দাদার মুখ থেকে এই ঘটনাটি বেশ কয়েকবার উনি শুনেছেন। তো চলুন ঘটনায় চলে যাই। সাল 1974 বা 75 সাল। ওই সময় দাদার বয়স 35-এর মতো। দাদা কিন্তু মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। উনি ছিলেন যেমন সাহসী তেমনি শক্তিশালী, লম্বা এবং সুঠাম দেহের অধিকারী। আর ওনার বাড়ি ছিল কিন্তু চলন বিলের পাশে। চলন বিলে কিন্তু অনেক আগে থেকেই প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আর দাদার পারিবারিক অবস্থাও আল্লাহর রহমতে বেশ ভালোই ছিল বলতে হবে। দাদার শখ ছিল মাছ ধরা। বর্ষাকালে বিলে যখন পানি থাকতো তখন দাদা ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন। এটা ছিল তার শখ। এই নিয়ে দাদার পরিবারের লোকজন কিন্তু দাদাকে অনেক বকাঝকা করতেন, কেননা মাছ খাওয়ার প্রতি তার কোনো আগ্রহ ছিল না, শুধু মাছ ধরার নেশাটাই ছিল। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে দাদার ফেরত আসার আগ পর্যন্ত দাদিকে রাত জেগে বসে থাকতে হতো। উনি যে মাছগুলো আনতেন সেগুলো কাটাকুটি করতে হবে। আবার দাদার মা বাবাও দাদাকে নিয়ে চিন্তায় থাকতেন, কেননা ওই সময় বিশেষ করে বর্ষাকালে ওই চলন বিলের আশেপাশের এরিয়াতে ডাকাতের উপদ্রব খুবই বেড়ে গিয়েছিল। এই কারণে মূলত তাকে নিয়ে চিন্তায় থাকতো তার পরিবারের লোকজন। তো যাই হোক, দাদা কিন্তু এসবে কোনো পাত্তাই দিতেন না। উনি ওনার মতো করে ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে যেতেন। পরিবারের সদস্যরা যে কথা বলতেন এক কান দিয়ে প্রবেশ করিয়ে অন্য কান দিয়ে বের করে দেবার মতো অবস্থা হতো আর কি। এক রাতে উনি যখন বের হয়ে গেছেন, জ্যোৎস্না রাত ছিল, বইটা নিয়ে বের হয়ে গেছেন। রাত তখন আনুমানিক 8টা বাজে আর কি। তখনকার সময় রাত 8টা মানে তো বোঝাই যায় চারদিকে একদম শুনশান নীরবতা, অনেক রাত বলেই মনে হতো আর কি। উনি তো বের হয়ে গেছেন, হাতে একটা ছোট্ট লাইট নিয়ে চলে গিয়েছেন। প্রতিদিনের মতো কারেন্ট জাল পেতে রাখতেন যে সমস্ত জায়গাগুলোতে, ওইখানে উনি গিয়ে জাল পেতে রেখেছেন। এরপর উনি আবার বাড়িতে চলে আসবেন, পরে সকালের দিকে বা ভোরের দিকে উনি আবার যাবেন। তো এরকম চিন্তা করেছেন, এরকমটা উনি সবসময় করতেন আর কি। জাল পাতার এই কাজটা করতে করতে রাত আনুমানিক 10:30টার মতো বেজে যায় আর কি। দাদা ওনার নির্দিষ্ট জায়গায় জাল পাতার পর নৌকা নিয়ে পাড়ের দিকে চলে আসেন। পাড়ে এসে নৌকাটা খুঁটির সাথে বেঁধে সামনের দিকে আগাচ্ছিলেন। তো যেখান দিয়ে আমার মনে হচ্ছে যে জিনিসের উপর পা পড়েছে এক সাইডে একটা গর্তের মতো আছে, মানে ওটা একটা মুখ রয়েছে। উনি পা দিয়ে একটু টাচ করে বারবার বোঝার চেষ্টা করছেন ঘটনাটা কি, পায়ের এখানে কি ঠেকলো, জিনিসটাই বাকি। এরপর উনি কাদার ভিতরে হাত ঢুকিয়ে ওই জিনিসটাকে ধরে বের করে আনেন। তখন বোঝা গেল যে এই জিনিসটা আসলে একটা পিতলের ছোট্ট পাতিল। মুখটা খুব সুন্দর করে শক্ত করে কোন একটা প্লেট দিয়ে লাগানো আছে। তো ওই জায়গায় যখন উনি পা দিয়ে বারবার আঘাত করছিলেন, মানে কি বোঝার জন্য, ওইখানে একটা গর্তের মতো মনে হচ্ছিল। তো এটাই হচ্ছে সেই জিনিস। উনি চিন্তা করলেন কি না কি, আচ্ছা থাক, এটা নৌকার যে গোলই রয়েছে ওইখানে রেখে চলে যাই, পরে এসে দেখবো জিনিসটা কি। উনি তো বাসায় চলে আসছেন, আবার সকালবেলা মাছ ধরার জন্য গিয়েছেন। ওটা কিন্তু ওই নৌকাতেই আছে, উনি ওটার কথা ভুলেই গেছেন একরকম। এরপর পরের দিন আবার আগের মতো রাত 8টা 8:30টার দিকে জাল নিয়ে বেরিয়ে গেছেন মাছ ধরার উদ্দেশ্যে। উনি যখন নৌকার কাছে এসেছেন, উনি দেখেন এই নৌকার গোলইর উপরে একজন মুরব্বী বসে আছে, একদম স্বাভাবিক মানুষের মতোই দেখতে, গায়ে একটা চাদর জড়িয়ে আছেন আর কি। দাদা তো পুরোই অবাক। তখন দাদা ওই মুরব্বীকে উদ্দেশ্য করে বললেন যে আপনি কে, এত জায়গায় রেখে আপনি আমার নৌকায় বসে আছেন কেন? মুরব্বী লোকটি খুবই শান্তভাবে জবাব দিলেন, আমি পাশের গ্রামেই থাকি, তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল, তাই তোমার নৌকায় বসে আছি। এই কথা শুনে দাদা একটু বিরক্তই হলেন। উনি বললেন যে আমার সাথে যদি আপনার এতই জরুরি দরকার হয় আমার বাসায় যেতেন, নৌকায় এসে বসে থাকবেন কেন? আর আমি তো আজকে নাও আসতে পারতাম, আর আমি যে আসবই এটাও বুঝলেন কিভাবে? আর এখানে তো আরো নৌকা আছে দূরে দূরে, এটাই যে আমার নৌকা এটাও আপনি বুঝলেন কিভাবে? তখন মুরব্বী লোকটি বলে ওঠে, নাজিমউদ্দিন, আমি সব জায়গা চিনি, এখানকার সবাইকেই জানি,
দাদার নাম হঠাৎ করে বলে ওঠার কারণে দাদা আর বেশি কিছু ভাবলেন না। দাদা ভাবলেন যে এলাকায় তো ওনার বাবার একটা ভালো সুনাম আছে, তাই হয়তো তাকেও চেনে। তখন মুরব্বী বললেন যে তুমি আগে নৌকায় উঠে জাল দেখতে শুরু করো তো বাপু, বেশি দেরি করলে তোমার জালে যে মাছগুলো আটকা পড়ছে এগুলো কিন্তু কাঁকড়ায় খেয়ে শেষ করে ফেলবে। বলে রাখা ভালো, বিলে কিন্তু প্রচুর পরিমাণে কাঁকড়া থাকে, জালে মাছ আটকালে কাঁকড়াগুলো কিন্তু সেগুলো খেতে আসে। দাদার কথা না বাড়িয়ে মুরব্বীকে বলেন যে ঠিক আছে, আপনি তাহলে একটু বৈঠা বান, আমি জাল চেক করে দেখি, তাহলে তাড়াতাড়ি হবে আর কি। আর আপনি এর মধ্যে কি জরুরি কথা বলতে চান সেটাও বলে ফেলেন। দাদা ওই মুরব্বীর দিকে বৈঠা দিয়ে নৌকা এসে বসেন। মুরব্বী আর দাদা প্রথমে স্বাভাবিক কথাবার্তা বলছিলেন, আর দাদা জাল দেখছিলেন। তুলনামূলকভাবে অন্য দিনের থেকে একটু বেশি মাছই দাদা পাচ্ছিলেন। দাদাও খুশি। কিছুক্ষণের মধ্যে জাল দেখা শেষ হতেই দেখা গেল মাছ রাখার জন্য দাদা যে বড় পাতিল এনেছিলেন সেই পাতিল ভরে গেছে। দাদা এবার ওই মুরব্বীকে উদ্দেশ্য করে বলেন যে চাচা, আপনি তো আমাকে আপনার জরুরি কথাটাই বললেন না, যেটা বলার জন্য আপনি এত কষ্ট করে এখানে আসছেন। আমি তো একটু পরে বাসায় চলে যাব। তখন ওই মুরব্বী খুব শান্তভাবে বলে ওঠেন যে নাজিমুদ্দিন, কাল রাতে তুমি বাবা একটা পিতলের পাতিল পেয়েছিলে? জবাবে দাদা স্বাভাবিকভাবে বলেন হ্যাঁ চাচা পেয়েছি, কিন্তু এটা আপনি জানেন কিভাবে? আমি নিজেই তো এটার কথা ভুলে গেছি, আপনার কথা শুনে আমার মনে আসলো। আর ওই সময় তো আমার আশেপাশে কেউ ছিল না। তখন ওই মুরব্বী মুচকি হেসে বললেন যে নাজিমুদ্দিন, আমি আগেই বলেছি আমি সব জানি। এবার দাদা একটু ভয় পেয়ে গেলেন। মুরব্বী অবশ্য বিষয়টা বুঝতে পেরে উনি বললেন যে শোনো বাবা, ভয় পাওয়ার কিছু নেই। তুমি আমাকে চাচা বলেছো, তুমি আমার ছেলের সমতুল্য, আমি তোমার কোনো ক্ষতি করব না। এবার দাদার শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ভয়ে। দাদা বুঝতে পারছেন যে উনি কোনো একটা কিছুর খপ্পরে পড়েছেন। দাদা এবার ভয়ে ভয়ে বলে উঠলেন, আচ্ছা সত্যি করে বলেন তা আপনি কে? আমি আসলে খুব ভয় পাচ্ছি। তখন ওই মুরব্বী বলছেন, আমি কে এটা না জানাই তোমার জন্য ভালো, জানলে তো তুমি ভয় পাবে। তবে আমি যে কোনো মানুষ নেই এটা জেনে রাখো, আর এটাও জেনে রাখো আমি তোমার ক্ষতি করব না, আর এই বিষয়ে তুমি একদম 100% নিশ্চিত থাকো। ক্ষতি করার ইচ্ছা থাকলে তো আরো আগেই করতে পারতাম। দাদা তো ভয়ে ঘেমে একদম গোসল করে উঠেছেন। এবার উনি আস্তে আস্তে বলছেন যে আমাকে আপনি কিছু একটা বলতে আসছিলেন, তো বলেন দেখি। তখন ওই মুরব্বী বলে উঠলো আর কি, যে নাজিমুদ্দিন, কাল যে পিতলের পাতিলটা পেয়েছো ওটা কোথায় বাবা? ওইটা দিয়ে একটা কাজ আছে। দাদা তাড়াতাড়ি নৌকার গোলের ওইখান থেকে ওই পিতলের পাতিলটা বের করে হাতে নিলেন। দাদা ভয়ে ভয়ে বললেন যে এই যে চাচা, এটাই তো গতকাল আমি পেয়েছিলাম। সেই মুরব্বী এবার সেই আগের মতো শান্তভাবে বললেন যে নাজিমুদ্দিন, এই পিতলের পাতিলের মুখটা খুলে দাও। দাদা ভয়ে কাঁপা কাঁপা হাতে ওনার শক্তি প্রয়োগ করে পাতিলের মুখের ঢাকনাটা খুলে ফেললেন। সাথে সাথে আশেপাশের পরিবেশ এক কালো ধোঁয়ায় ছেয়ে গেল। এমন ধোঁয়া যে দাদা নৌকার এই পাশের গোলই থেকে ওই পাশে বসে থাকা ওই মুরব্বীকে দেখতে পাচ্ছেন না। দাদা তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। ঠিক ওই সময় ওই ধোঁয়ার ভেতর থেকে গম্ভীর কণ্ঠে ওই মুরব্বী বলে ওঠে, ধন্যবাদ নাজিমুদ্দিন, অসংখ্য ধন্যবাদ। আর ওই সময় বিকট কণ্ঠে এক হাসির শব্দ শোনা যাচ্ছিল। 4-5 মিনিট পর পরিবেশ একদম ঠান্ডা, ধোঁয়াও কেটে গেছে, আগের মতো একদম শান্ত পরিবেশ। কিন্তু ওই চাচা আর নাই, মানে ওই মুরব্বী নৌকায় আর নাই। নৌকা আছে বিলের মাঝখানে। চাচা তো নৌকা থেকে নেমেই কোথাও যাবেন, তাই না? উনি তো নৌকা থেকে নামেনি। চাচা যেখানে ছিলেন ওখানে নৌকার উপরে বৈঠাটা পড়ে আছে। দাদা বুঝতে পেরেছেন যে আসলেই চাচা মানুষ নন। চাচা তো নিজেও বলেছিলেন, কিন্তু ওই সময় এতটাই ভয় পেয়েছিলেন যে নৌকার ভিতরে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। দাদা যখন জ্ঞান ফেরত আসে তখন সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। দাদা নৌকার ভিতর একাই গেছে, নৌকা ওভাবেই ভাসছে। ভাসতে ভাসতে পাড়ের কাছে চলে এসেছে। কোনো লোকজনও ওনাকে ধরাধরি করে আর বাসায় আনে নাই, কারণ তখনও কোন লোক ওনাকে দেখেইনি। আর ওই যে পাতিলের ভিতরে যে মাছগুলো ছিল, মাছগুলো কিন্তু ওরকমই ছিল, যেমন উনি দেখেছিলেন জ্ঞান হারাবার আগে ওরকমই ছিল, কোনো মাছ কমে নাই। মাছ যে বেড়ে গেছে অনেক সেটাও না, ওরকমই ছিল। দাদা দেরি না করে মাছগুলো নিয়ে বাসায় যান। বাসায় যাবার পর কাউকে কিছু না বলে গোসল করে নিয়েছেন। দাদি তো অনেক চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, কেন রাতের বেলা বাসায় উনি আসেন নাই। সারা রাত পরিবারের সদস্যরা টেনশনে ছিলেন, থাকাটাই স্বাভাবিক। দাদা কিছু একটা বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ওই সময় দাদার মা বাবা এসেও তো দাদাকে ইচ্ছা মতো বকাঝকা শুরু করছেন। এদিকে দাদার শরীরে কিন্তু খুব জ্বর চলে এসেছিল, তো মানে ওই সময়ের মধ্যে আর কি, ততক্ষণে। তো দাদার শুধু একটা কথাই মনে আসছিল যে যা হলো এটা কি স্বপ্ন দেখলাম নাকি? ওই মুরব্বিটাই বা কে? কালো ধোয়ার মতো জিনিসটা যে দেখলাম, তারপর বিকট একটা হাসি দিল, এই হাসি দিল কে?
দাদা বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েন, ঘুমিয়ে যান আর কি। দিনের বেলাতে ঘুমানোর অভ্যাস ওনার খুব একটা ছিল না, তবে উনি যখন ঘুমিয়ে যান তখন ঘুমের মধ্যেই উনি দেখতে পেলেন কে যেন ওনার রুমের মধ্যে ঢুকলো। বুঝতে পারলেন এটা সেই মুরব্বী যাকে উনি নৌকার উপর দেখেছিলেন। তো সেই মুরব্বী দাদাকে বলছেন যে নাজিমুদ্দিন, আজকে রাতের বেলা একটু তাড়াতাড়ি চলে এসো নৌকার কাছে, তোমার মনে তো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আজকে প্রশ্নের উত্তর দিব। তো এই কথা শোনার পর দাদা ধরফড়িয়ে ঘুম থেকে উঠেন, উঠে দেখেন যে কেউ নাই, কিচ্ছু নাই, তার রুমে কেউই যে ছিল এটাও বোঝা যাচ্ছে না। দাদা বুঝতে পারলেন যে এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু দিনের বেলাতে এরকম একটা জীবন্ত স্বপ্ন উনি দেখেছেন, এটাও আসলে স্বপ্ন বলেও মনে হচ্ছিল না। এটা তো নিছক স্বপ্ন বলেও কোনোভাবেই উনি মেনে নিতে পারছেন না। যাই হোক, আল্লাহর রহমতে জ্বরও কমে আসে যথারীতি। দাদা রাতের বেলা ঠিক আগের মতো বৈঠার মাছের যে খালো এটা হাতে নিয়ে বের হয়ে গেছেন বাড়ি থেকে। দাদি অনেকবার নিষেধ করার পরও দাদা এই নিষেধ কানে না দিয়ে চলে গেলেন নৌকার কাছে। গিয়ে দেখলেন সেই আগের দিনের মুরব্বী আগের মতোই নৌকার গোলের উপর বসে আছে। দাদা তো এবার ভয়ে ভয়ে মুরব্বীকে সালাম দিয়েছেন। মুরব্বী মুচকি হেসে সালামের উত্তর নিয়ে দাদাকে নৌকায় এসে বসতে বললেন। দাদা নৌকায় উঠে মুরব্বীকে কিছু বলবেন, ওই সময় মুরব্বী বলল যে নাজিমুদ্দিন, নৌকা বিলের মাঝখানে নিয়ে চলো আর বৈঠাটা আমার হাতে দাও, আমি নৌকা পাচ্ছি, তুমি জাল দেখতে থাকো আর জাল পাততে থাকো। ওনার হাতে যে বইটা দিবেন একটু সাহস পাচ্ছিলেন না আর কি, তারপরও দেখলেন যে উনি খুব আন্তরিকতার সাথেই বইটাটা নিতে চাচ্ছেন। তো দাদা দিয়ে দিলেন। উনি 8-10টা মানুষ যেভাবে নৌকা বাইতে থাকে উনি ওইভাবেই নৌকা বাইতে থাকেন। নৌকাটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বিলের মাঝখানের দিকে। তখন উনি বলছেন, তোমার মনে তো অনেক প্রশ্ন, আমি আজকে যতটুকু বলা যায় ততটুকুই বলবো, আর এই ঘটনার পর মনে প্রশ্ন আসবে, এটাই তো স্বাভাবিক বিষয়। এরপর ওই মুরব্বী বলতে থাকেন যে আমার নাম দানিয়াল, আমরা ইফরিত সম্প্রদায়ের জিন, আমাদের বাড়ি ভারতের আসাম প্রদেশের কার্বি আংলং পাহাড়ের গুহায়, আমি আমার সম্প্রদায়ের সর্দার। আমাদের সম্প্রদায়ে ছোট বড় মিলিয়ে 20টির বেশি কাবিলা আছে, আমি তাদের সর্দার দানিয়াল। আমরা শুরু থেকেই ছিলাম অনেক শক্তিশালী আর জাদুবিদ্যায় পারদর্শী, আর আমাদের মূল কাজ ছিল বড় বড় জিনের সম্প্রদায়ের কাবিলাগুলো আক্রমণ করে নিজেদের দখলে নিয়ে নেয়া, তাদের সম্পদগুলো হাতিয়ে নেয়া, আর যুদ্ধ করায় আমরা ছিলাম খুবই পারদর্শী। জাদু এবং যুদ্ধ দুটোতেই আমরা ছিলাম সিদ্ধ হস্ত। আর বলছি ছিলাম বলার কারণ হচ্ছে এসব করা আমরা ছেড়ে দিয়েছি বহু বছর আগে। এখন আমরা সাধারণ জিনদের মতো জীবনযাপন করি, ইসলামী শরিয়া অনুযায়ী যেভাবে একজন মুসলিম চলে আমরা সেভাবেই চলি। এর পেছনে একটা কারণ রয়েছে, তোমাকে বলবো, তবে আজকে না, অন্যদিন। তোমাকে আমার ভালো লেগেছে আর তোমাকে এখন থেকে তুই বলে সম্বোধন করব। এর পরপরই উনি তুই বলে সম্বোধন করতে থাকেন। উনি বলতে থাকেন, তুই আমার একটা বড় উপকার করেছিস, তাই তোকে আমি সব বলবো, তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই বলে থামলো জিন দানিয়েল। তখন দাদা বলে উঠলেন, আচ্ছা চাচা, তাহলে গতকাল পিতলের পাতিল খোলার সময় একটা বিকট হাসির আওয়াজ শুনলাম, সেটা কে ছিল? তখন ওই মুরব্বী দানিয়াল জিন বলে উঠলেন যে ওইটা আমার একমাত্র ছেলে দাউস ছিল, আমাদের সম্প্রদায়ের পরবর্তী সর্দার এই দাউস। আর আমার এই একমাত্র ছেলেকে তুই মুক্তি দিয়েছিস, জেনে হোক আর না জেনেই হোক, এজন্য আমি এবং আমার পুরো সম্প্রদায় তোর কাছে কৃতজ্ঞ। দাদা তো অবাক হয়ে গেলেন। দাদা বললেন যে চাচা, আমি মুক্তি দিলাম আপনার ছেলেকে, কিন্তু কিভাবে? আমি তো শুধু ওই পিতলের পাতিলের মুখটাই খুলেছি। তখন মুরব্বী জিন বলে উঠলেন যে এর পেছনে বড় একটা কাহিনী আছে রে নাজিমুদ্দিন, তোকে সব বলবো অন্যদিন। তবে গতকাল রাতে তুই যে পিতলের পাতিলের মুখটা খুলেছিলি, সেখানেই আমার ছেলে দাউস প্রায় 40 বছর যাবৎ বন্দী হয়েছিল। এই বন্দিত্ব দশা তোর মাধ্যমেই আল্লাহ তাআলা কাটিয়ে দিয়েছেন, ও এখন মুক্ত হয়ে গেছে। দাদা এসব শুনে খুব আগ্রহী হয়ে পরে ঘটনা কি হয়েছে এটা জানার জন্য চাচাকে প্রশ্ন করলেন, মানে ওই মুরব্বীকে প্রশ্ন করলেন। তবে একটু ভয়ই পাচ্ছিলেন যে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করবেন। দাদার মনে আবার অনেক কৌতূহল। তখন ওই মুরব্বী দানিয়েল জিনটা বলল যে শোন, তুই তো জাল দেখতে থাক, আমি নৌকার বৈঠা পাচ্ছি, আপাতত এই কাজটি কর। এরকম বেশ কিছুক্ষণ হলো। জাল দেখা শেষ হলে ওই মুরব্বী বলে উঠলেন, নাজিমুদ্দিন, আজকে তো আল্লাহর রহমতে বেশ ভালোই মাছ জালে আটকে পড়েছে রে। তখন এই দাদা বলছেন, সব আল্লাহ তাআলার ইচ্ছা।
তখন ওই মুরব্বী খুশি হয়ে বললেন যে এই আল্লাহর ইচ্ছার কথাটা বললি, এটা শুনে আমার আরো ভালো লাগলো, কারণ আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়, ভালো হোক খারাপ হোক, তকদিরের ভালো মন্দ সব আল্লাহ তাআলার তরফ থেকেই হয়, এটা বিশ্বাস করতে হবে। তখন ওই যে বয়স্ক জিন উনি বলে উঠছেন যে নাজিমুদ্দিন, রাত তো প্রায় শেষের দিকে রে, আমাকে তো চলে যেতে হবে, আমার অন্য কাজ আছে, তুই যা বাড়িতে যা, বিশ্রাম নে, কিছুক্ষণ পরে এসে আবার জালগুলো দেখাশোনা করিস, যদি দরকার হয়। আজকে আর কোনো কথা বলবো না, চল এখন পাড়ের দিকে চলে যাই। তখন নাকি এই দানিয়াল জিনই বইটা বাইতে বাইতে নৌকাটা পাড়ের দিকে নিয়ে আসে। এরপর দাদার চোখের সামনে একটা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠেই ওই ধোঁয়াটা বাতাসের মতো মিলিয়ে যায়। এটা দেখার পর দাদা যে ভয় পাবেন বিষয়টা এরকম হলো না, দাদা একটুও ভয় পান নাই। উনি স্বাভাবিকভাবে বাসায় চলে আসেন, ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। দাদার মনে শুধু একটাই চিন্তা আর কৌতূহল, মুরব্বী চাচার কাছ থেকে বাকি ঘটনা উনি শুনবেন। তবে এরপরে টানা 5-6 দিন উনি মাছ ধরতে এলেও একটা দিনও ওই দানিয়াল জিনের সাথে ওনার সাক্ষাৎ হয়নি। তবে 7ম দিনে এসে দেখা গেল যে ওই দানিয়াল জিন নৌকার গোলের উপরে বসে আছে, ওই মুরব্বীর বেশে, স্বাভাবিক সুরতে আর কি। তখন দাদা বলছেন যে কি ব্যাপার চাচা, আপনি এতদিন আসলেন না যে? তখন উনি বললেন যে ওনার সম্প্রদায়ের 2টা কাবিলার ভিতরে একটা ঝামেলার বিচার করার জন্য উনি কয়েকদিন ব্যস্ত ছিলেন, তাই আসতে পারেনি। এরপর দাদা নৌকায় উঠে চাচার হাতে নিজেই বইটা ধরিয়ে দিয়ে বললেন যে চাচা, আপনি খুব সুন্দর বইটা বাইতে পারেন। এই কথা শোনার পর ওই মুরব্বী দানিয়াল জিন মুচকি হেসে দিয়ে বললেন যে দে বইটাটা আমার কাছে দে। কিরে, তুই যে আমাকে এখন আর ভয় পাচ্ছিস না? তখন দাদা বলে ওঠেন যে আপনি আমাকে ভাতিজা বলছেন, আমার ছেলের মতো মনে করছেন, আর আমার ভয় কিসের, আমার ভয়ের কিছু নাই। তখন আবার এই মুরব্বী চাচা মানে দানিয়াল জিন মুচকি হেসে বললেন যে হ্যাঁ তা তো বটেই রে, আমি যেই সুরতে তোর সামনে আসি তাতে ভয় পাবার কোনো কারণ নাই, কিন্তু আমার আসল চেহারা যদি তুই দেখিস তাহলে নিশ্চিত তুই ভয় পাবি, এই কারণেই আমি এই সুরতে আসি। এদিকে দাদার হলো ব্যাপক আগ্রহ, আসল ঘটনা কি শুনবেন এইটা বাদ দিয়ে এখন দাদার মনের মধ্যে এমন এক কৌতূহল চেপে বসেছে যে এই দানিয়াল জিনের আসল চেহারা দেখবে। তখন তো দাদা বলছেন যে চাচা ঘটনা পরে শুনবো, আগে আপনার আসল চেহারা দেখতে চাই। এদিকে এই মুরব্বী দানিয়াল চাচা বলতেছে না না না, এটা করা যাবে না, তোর অনেক ক্ষতি হবে। আমাদের যে বিকট চেহারা এটা আসলে যদি কেউ দেখে, সজ্ঞানে দেখে, তাহলে তার শারীরিক অনেক ক্ষতি হয়ে যায়, তুই তো ভয়ে মারাও যেতে পারিস। দাদা বলতেছেন যে চাচা, মহান মুক্তিযুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করছি, ওখানে তো মারা যেতে পারতাম, ওখানে শহীদ হতে পারতাম, আল্লাহ তাআলা তো বাঁচিয়ে আনছেন। আর এখন আমার মনের মধ্যে আরো অনেক বেশি সাহস হয়ে গেছে, আর আপনার সাথে আমি কথাটা তো বলতেছি অনেকক্ষণ ধরে, কয়েকদিন কথা বললাম, এখন আর ভয়ের কি আছে। কিন্তু এই মুরব্বী চাচা দানিয়াল জিন সে বারবার শুধু বলছে না রে, কাজটা ঠিক হবে না, আচ্ছা তুই এই কথা বাদ দে, এই প্রসঙ্গ বাদ দে, অন্য প্রসঙ্গে আমরা কথা বলি। কিন্তু কোনোভাবেই এই নাজিমুদ্দিন দাদা উনি এই প্রসঙ্গ বাদ দিতে চাচ্ছিলেন না। এরকম প্রায় আধা ঘন্টার মতো বারবার যখন রোধ করছেন, আর ওদেরকে উনিও বোঝানোর চেষ্টা করছেন যে শরীরের ক্ষতি হবে, এটা করা যাবে না, কিন্তু না, দাদা দেখবেনি, কি আর করা। তখন ওই দানিয়াল জিন রাজি হলেন যে ঠিক আছে, তোকে আমি আমার আসল সুরত দেখাচ্ছি, তবে মনে রাখিস তোর কিন্তু একটা না একটা সমস্যা হবে, এর জন্য কিন্তু আমাকে দায়ী করতে পারবি না। তখন নাকি দাদা বলে ওঠেন যে চাচা আমার কোনো নাই, মানে দাবি নাই, যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ও আমি আসল রূপে আপনাকে দেখতে চাই। তখন ওই দানিয়াল জিন বললেন যে ঠিক আছে, তুই এখন চোখ বন্ধ কর, আমি যখন চোখ খুলতে বলবো তখন খুলবি, তবে মনে রাখিস চোখ খোলার পর এক নজর দেখে কিন্তু আবার চোখ বন্ধ করে ফেলবি, এর বেশি কিছু কিন্তু করিস না, বেশিক্ষণ তাকিয়ে থাকিস না। তখন দাদা বললেন আচ্ছা ঠিক আছে, এই বলে উনি চোখ বন্ধ করলেন। এইবার ভয়ঙ্কর এক গম্ভীর কণ্ঠের আওয়াজ আসলো যে নাজিমুদ্দিন চোখ খোল। উনি যখন চোখ খুলেছেন, এইটা যখন দাদা দেখেছেন তখন তো ভয়ে দাদার পিলে চমকে উঠল। দাদা কল্পনাই করতে পারেননি শান্ত স্বভাবের মুরব্বী চাচার আসল রূপ এমন ভয়ঙ্কর। দাদার বর্ণনা অনুযায়ী দাদা চোখ খোলার পর দেখলেন চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া,
ধোঁয়ার ভেতর যেন একটা পাহাড় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এটা ভয়ঙ্কর আকৃতির একটা পাহাড়, আর এটার মুখ এতটাই ভয়াবহ যে পুরো মাথায়, গালে, সবখানে বড় বড় নাকি কাটা দেখা যাচ্ছে। আর চোখ দুটো মনে হচ্ছে গাছের গুড়ির মতো, আর চুলগুলো জীবন্ত সাপের মতো কিলবিল করছে। সাপ না, তবে মনে হচ্ছে চুলগুলো কিলবিল করছে। পুরো শরীরে এত বড় বড় লোম, মোটা মোটা লোম, মনে হচ্ছে এক একটাই বড় দড়ির মতো। দাদা এতটুকু দেখেই এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দাদার যখন জ্ঞান ফেরত আসে তখন নিজেকে বাসায় দেখতে পান। পরে দাদি বলেন যে ওনার আসতে দেরি দেখে দাদার বাবা খুঁজতে বিলে গিয়েছিলেন, তখন ঘাটে নৌকার উপর অজ্ঞান অবস্থায় দেখতে পান। এরপর সবাই ধরাধরি করে ওনাকে বাড়িতে নিয়ে আসছেন, আর 3 দিন পর জ্ঞান ফিরেছে। এটা শুনে দাদা খুবই অবাক হন, 3 দিন পর জ্ঞান ফিরল। এরপর দাদা ফিল করলেন ওনার পুরো শরীর অবশ হয়ে গেছে, একদম প্যারালাইজড রোগীর মতো হয়ে গেছেন উনি। দাদি বলেন যে টানা 3 দিন উনি নাকি এতটুকু নড়াচড়া করেন নাই, একদম মৃতের মতো পড়েছিলেন, শুধু শ্বাস প্রশ্বাস চলেছে। যেভাবে শুয়েছিলেন এখনো ওভাবেই শুয়ে আছেন। দাদা এসব শুনে চুপ করে আছেন। উনি চেষ্টা করছেন শরীরের সমস্ত শক্তি ফিরিয়ে এনে বডিটাকে একটু নাড়ানোর জন্য, কিন্তু না, উনি পারছিলেন না। উনি ভালো করে কথাই বলতে পারছিলেন না। দাদার আব্বা দাদাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। দাদা কোনো উত্তর দেন নাই। দাদা শুধু বলেন যে আমি নিজেও জানি না কি হয়েছে। এইভাবে প্রায় 13 দিন দাদা বিছানায় শয্যাশায়ী ছিলেন। ওনার জরুরত গুলো বিছানাতেই সারতে হতো, এমন একটা অবস্থা। 13 দিন পর এক রাতে দাদার ঘরে সেই মুরব্বী এসে হাজির হন সশরীরে। দাদি ঘুমাচ্ছিলেন। ওই মুরব্বী জিন চাচাকে দেখে বলেন যে কিরে নাজিমউদ্দিন, আমি বলছিলাম না যে দেখিস না, বলেছিলাম যে এক নজর দেখে চোখ বন্ধ করবি, তুই চোখ খুলে তাকিয়ে আছিস। কাজটা ভালো হয়েছে? এই দেখ কি পরিণতি হয়েছে। এটা তো আমি করি নাই, এর জন্য তুই দায়ী। তুই নাকি অনেক সাহসী। তো কিসের সাহস রে? ভয়ে তো তোর পুরো শরীর অবশ হয়ে গেছে। আমি বারবার নিষেধ করার পরেও তুই শুনলি না। আমার আসল চেহারা দেখার জন্য জোর জবরদস্তি করলি। এখন দেখ কি অবস্থা। দাদা কোনো উত্তর দেন না, শুধু অঝরে কান্না করছেন। তখন ওই মুরব্বী দানিয়াল চাচা বলে ওঠে, আচ্ছা চিন্তা করিস না, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। এই বলে ওই মুরব্বী দানিয়াল জিন ওনার পাঞ্জাবির পকেট থেকে একটা তেলের বোতল বের করে নিজের হাতে দাদার গলা থেকে পায়ের নখ অবধি তেল মালিশ করে দিলেন, এবং দাদাকে বললেন যে নাজিমউদ্দিন তুই ঘুমিয়ে পড়, সকালে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবি, পরে দেখা হবে ইনশাল্লাহ। এই বলে ওই সময় নাকি ওই মুরব্বী দানিয়াল জিন ধোয়ার কুণ্ডলি পাকিয়ে টিন ভেদ করে চলে গেল। দাদাও ঘুমিয়ে পড়লেন। অবিশ্বাস্যভাবে পরের দিন সকালবেলা দাদা দিব্যি সুস্থ, হেঁটে বেড়াচ্ছেন। সবাই তো অবাক, কিভাবে সম্ভব? দাদা নিজেও অবাক হয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন, মুরব্বী দানিয়াল জিনের জন্য দোয়া করেন। দাদা সুস্থ হয়ে গেলেও বেশ কিছুদিন কিন্তু উনি মাছ ধরতে যান নাই। একটা সময় এসে আবার মাছ ধরার নেশা চেপে বসে। প্রায় 1 মাস উনি বিলে মাছ ধরতে যান নাই। 1 মাস পর আবার যাওয়া শুরু করেছেন। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু দাদা সেই অতি আগ্রহের যে ভাবটা, এটা তো যায় না। আবার মাথায় চলে আসে যে আচ্ছা ওই চাচা তো বলেছিলেন যে একটা ঘটনা বলবেন, এখন সেই ঘটনা তো শুনতে হবে। এইসব নিয়ে উনি আবার চিন্তা ভাবনা করা শুরু করেছেন। তখন চিন্তা করলেন যে আবার যদি ওই মুরব্বী আসে তখন জিজ্ঞেস করবেন যে ওই ঘটনাটা কি। এরপর কয়েকদিন উনি মাছ ধরতে গিয়েছেন টানা। এর মধ্যে ওই দানিয়াল জিন আসেনি, তবে এক রাত্রে দেখা গেল যে দানিয়াল জিন আসছেন। দানিয়াল জিনকে দেখে দাদা তো খুবই খুশি। সে বলছে যে চাচা আমার শরীরে তেল মালিশ করে দিয়ে সেই যে গেলেন, এর ভিতরে তো আর আসলেন না। তখন ওই দানিয়াল জিন বলে ওঠে যে আমি তোর উপর বেজায় রাগ করেছিলাম রে, তোকে এত নিষেধ করার পরও তুই আমাকে বাধ্য করলি আমার স্বরূপে আসতে। এটা কি ভালো করছিলি বল? আমি তো আগেই বলছিলাম তোর ক্ষতি হবে, তুই তো শুনলি না। তখন দাদা হাত জোর করে বলেন যে চাচা আমাকে মাফ করে দেন, আমি আসলে এতটাই আগ্রহী ছিলাম তাই নিজেকে আর আটকাতে পারিনি। তখন ওই দানিয়াল জিন বলে ওঠে সব বিষয়ে এত আগ্রহ ভালো না। দাদা বলে ওঠেন চাচা এই ভুল আর জীবনে হবে না আমার। তখন ওই দানিয়াল জিন বলে আচ্ছা ঠিক আছে বাদ দে, যা হওয়ার হয়েছে। তা কেমন মাছ পেয়েছিস? দাদা বলেন যে আজকে আল্লাহর রহমতে অনেক মাছ পেয়েছি। এইসব বলে কিছুক্ষণ গল্প করার পর চাচার কাছ থেকে বিদায় নেওয়ার আগে দাদা বলে ওঠে আচ্ছা চাচা একটা কথা বলি, যদি রাগ না করেন। তখন ওই দানিয়াল জিন মুচকি হাসি দিয়ে বলেন যে নাজিমউদ্দিন তুই কি বলবি আমি বুঝতে পারছি, তুই
তুই বল, রাগ করবো না। তখন দাদা অভয় পেয়ে বললেন যে চাচা, আপনি ওই যে আমাকে বলেছিলেন পিতলের পাতিলের ভিতরে আপনার ছেলে দাউস বন্দি ছিল, এই ঘটনাটা আমাকে শোনাবেন? তখন দানিয়েল জিন বলে, হ্যাঁ শোনাবো, তোকে অনেক কিছুই দেখাবো, আগামীকাল রাতে এখানে চলে আসবি, তোকে আমার সাথে আমাদের এলাকায় নিয়ে যাব, তখন আরো বেশ কিছু জিনিস দেখতে পারবি, আরো কিছু জিনিস জানতেও পারবি। দাদা এই কথা শুনে তো বেশ আরো কৌতূহলী হয়ে যান, উত্তেজিত হয়ে যান। দাদা বলেন যে চাচা, আগামীকাল তাহলে এখানে আমি আগে ভাগে এসেই আপনার জন্য অপেক্ষা করব। তখন ওই দানিয়েল জিন, আচ্ছা ঠিক আছে, এখন চল আমরা চলে যাই এখান থেকে। তো ওভাবেই কিন্তু ওই পারে এসে ওই দানিয়েল জিন ধোয়ার মতো হয়ে চলে যায়। দাদাও বাড়িতে চলে আসেন। পরের দিন সন্ধ্যার পর থেকেই দাদা অপেক্ষা করছেন যে কখন আরেকটু রাত গভীর হয় আর তাড়াতাড়ি যাবেন। দাদি বুঝতে পারছেন না যে আসলে ঘটনাটা কি। তার তো মাছ ধরার জন্য আগ্রহ আছে, ঠিক আছে, কিন্তু এইভাবে অধীর আগ্রহ নিয়ে বসে আছে, ঘটনাটা কি, এখানে অন্য কোনো ব্যাপার ট্যাপার থাকতে পারে। একটা সময় দাদা বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর উনি গিয়ে দেখেন তখনও দানিয়াল জিনটা আসেনি। একটু মন খারাপ হলো যে চাচা বলছিলেন যে আসবেন, এখনো আসেনি। নৌকার উপর যখনই বসছেন হঠাৎ করে মনে হলো চতুর্দিকে ধোঁয়ায় ভরে গেছে। ধোঁয়াটা যখন কেটে গেল তখন দেখা গেল ওই যে দানিয়াল জিন নৌকার গোলই বরাবর এসে বসে আছে। তখন দাদা বললেন যে চাচা, আপনি দেরি করলেন যে, আমি আপনার অপেক্ষায় আছি অনেকক্ষণ ধরে। তখন দানিয়াল জিন একটু মুচকি হেসে বলেন, আমি দেরি করি নাই রে, তুই অনেকটা আগেই চলে আসছিলি। তবে শোন, সব বিষয়ে এত আগ্রহী হওয়া কিন্তু ভালো না, তোকে আগেই আমি এটা বলেছি। তোকে এখন আমি আমাদের সম্প্রদায় নিয়ে যাব, তবে একটা কথা ভালো করে মাথায় রাখিস নাজিমুদ্দিন, আমি ওই গোত্রের সর্দার, এমন কিছু করিস না যাতে সবার কাছে আমি ছোট হই। আমাদের গোত্রে কারোর ঢোকার অনুমতি নেই, শুধু তোকে নিয়ে যাচ্ছি কারণ তুই আমার একমাত্র সন্তানকে মুক্তি দিয়েছিস। তোকে আমাদের গোত্রে নিয়ে যাওয়ার পর তুই আমার কাছেই থাকবি, সবার সাথে কথা বলবি, মন যা চাই খাবি, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা মনে রাখিস, ওখানকার কোনো জিনিস নিজের কাছে রাখবি না, লুকিয়ে হোক আর যেভাবেই হোক। দাদা বললেন, চাচা সব বিষয় নিয়ে চিন্তা করবেন না, আমি সব বিষয়ে আগ্রহী ঠিক আছে, কিন্তু আমি চোর বা লোভী নই, অন্য কারো জিনিস তার অনুমতি ছাড়া আমি হাত দেই না। একথা শোনার পর দানিয়াল জিন বলে, আচ্ছা ঠিক আছে, তুই চোখ বন্ধ কর আর আমার হাতটা চেপে ধর, আমি বললে চোখ খুলবি, এর আগে চোখ খুললেই কিন্তু তুই ভয় পাবি। দাদা কথা মতো চাচার হাত ধরে চোখ বন্ধ করলেন। কিন্তু দাদা ছিলেন অতি উৎসাহী, সব বিষয় নিয়ে আর কি। জিন চাচার নিষেধ সত্ত্বেও দাদা এক চোখটা একটু ফাঁকা করে দেখার চেষ্টা করছেন যে দাদা আসলে কোথায় আছেন। দাদা দেখেন যে চাচা আকাশ বাতাস ফুরে শুধু উপরের দিকেই উঠছেন, আর এত গতি তা বলার বাহিরে। দাদা ভয় আবার চোখ বন্ধ করতেই মুরব্বী চাচা বলে উঠলেন, নাজিমুদ্দিন চোখ খোল, চলে এসেছে। আর তোকে এত বলার পরও তোর চোখ খুলতেই হলো, তোকে নিয়ে তো আমি খুবই চিন্তায় আছি রে, কখন যে কি করে বসবি, কোন বিপদ ঘটিয়ে বসবি তা আল্লাহ তাআলা ভালো জানে। দাদা কথার কোনো উত্তর না দিয়ে শুধু চারদিকে দেখতে লাগলেন। দাদা অবাক হয়ে চাচাকে বললেন, চাচা এ কেমন দেশ, গাছপালা নাই, শুধু বড় বড় পাহাড়ই তো দেখতেছি। মুরব্বী চাচা বললেন যে এটাই আমার সম্প্রদায় রে নাজিমুদ্দিন। দাদা চিন্তা করেছিলেন যে ছোটবেলায় শুনেছেন জিনেদের দেশে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, ফলমূল আছে, অনেক বড় বড় সুন্দর প্রাসাদ, এখানে দেখি খালি পাহাড় আর পাহাড়, এ কেমন জায়গায় চলে আসলাম, মানুষের গল্পের সাথে তো মিলতেছে না। তখন ওই দানিয়াল জিন বলে ওঠেন যে এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছিস, এখানে বেশ কিছু গুহা আছে, আমরা এর ভিতরেই থাকি। দাদা খেয়াল করলেন এখানে যে পাহাড়গুলো আছে এক একটার উচ্চতা অনেক। এরপর ওই দানিয়াল জিন বললেন যে তুই আমার হাত ধর, এখন আমরা আমার প্রাসাদে যাব। তখন নাজিমুদ্দিন দাদা বলতেছেন, প্রাসাদ কোথায়, এ তো খালি পাহাড় আর পাহাড়। তখন ওই দানিয়াল জিন বলছেন যে তোর এত কথার অভ্যাস আর গেল না, চুপ থাক, আমার সাথে আয়। কিছুটা পথ হাঁটার পর একটা বেশ বড় পাহাড়ের সামনে আসলেন। আসতেই বিশাল দুটো দরজা খুলে গেল। এই দরজাটাও পাথরের দরজা। ওই দরজাটা নাকি এত বিশাল ছিল, এক পাশে প্রায় 50 জনের মতো, অপর পাশে 50 জনের মতো, এরা দুজন মিলে ধাক্কাতে ধাক্কাতে দরজা খুলে দেয়। আর দরজার ওখানে যারা ছিল তাদের উচ্চতা 20 ফুটের কম হবে না, অনেক স্বাস্থ্যবান, সবাই খালি গায়ে ছিল, সবার পরনে মনে হচ্ছে চামড়া দিয়ে তৈরি এক ধরনের প্যান্ট পরা ছিল, মানে তারা এরকম এক ধরনের একটা প্যান্ট পরা ছিল। দরজা খোলার পর ওই দানিয়াল জিনকে দেখে এরা সবাই মাথা নিচু করে সালাম দিল। এরপর দানিয়াল জিন
নাজিমউদ্দিন দাদাকে বলছেন যে তুই এদেরকে দেখতেছিস না, এরা কিন্তু কেউ আসল রূপে নাই রে। আমি সবাইকে বলে দিয়েছি কেউ যেন তার আসল রূপে তোর সামনে না আসে। ভুলে গিয়েছিলি সেই নৌকার কথা, আমার রূপ দেখে কি হয়েছিল? এই জন্য কেউই আসল রূপে এখন তোর সামনে আসবে না। এরা কিন্তু সবাই অনেক বিশাল আকৃতির দানবীয় চেহারা, ঠিক যেমনটা আমাকে দেখেছিলি। দাদার কোনো কথা না বলে জিন চাচার সাথে প্রাসাদের ভিতরে ঢুকলেন। ওখানে ঢোকার পরে দেখা গেল ওই গর্তের মধ্যে একটা প্রাসাদের মতো, প্রাসাদ বলতে গর্তের ভেতরে বিভিন্ন পাহাড় কেটে কেটে সুন্দর করে করা হয়েছে আর কি। বাইরে থেকে বোঝার উপায় নাই যে ভেতরে এতটা সুন্দর। এর ভিতরে একটা বৈঠকখানা রয়েছে, সেখানে দাদাকে নিয়ে যাওয়া হলো। আর ওখানে যারা যারা বসেছিলেন সবাই সাদা জুব্বা টাইপের পরা এবং মাথায় ঘোমটা জাতীয় দেয়া, কারো চেহারা দেখা যাচ্ছে না, কারো চেহারা বোঝাও যাচ্ছে না। আর সবার উচ্চতাই 20 থেকে 25 ফুটের ভিতরে হবে বলে দাদা অনুমান করেন। দাদা এবং জিন দানিয়াল প্রবেশ করতেই সবাই তাদের উদ্দেশ্যে সালাম দিলেন। দাদাও সালামের উত্তর নিলেন। মুরব্বী চাচা দাদাকে নিয়ে তার বিশাল বড় একটা চেয়ারের কাছে গেলেন। পরবর্তী সর্দার দাউসকে মুক্ত করেছে। ঠিক এই সময় বৈঠকখানায় প্রবেশ করলো বিশাল স্বাস্থ্যের অধিকারী এক যুবক। দেখতে একেবারে কালো কুচকুচেই বলা চলে, তার চুলগুলো বেশ বড় বড় জীবন্ত সাপের মতো নড়াচড়া করছে। সে বৈঠকে উপস্থিত হয়ে সবার উদ্দেশ্যে সালাম বিনিময় করলো এবং নাজিমউদ্দিন দাদাকে উদ্দেশ্য করে এই জিনটা বলে উঠল, জনাব আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের ইচ্ছায় আমি আপনার হাতে এসেছিলাম, আপনি আমাকে মুক্তি দিয়েছেন। আমি হচ্ছি দাউস। এভাবে পরিচিত হয়ে দাউস চলে যায়, যেভাবে এসেছিল ওভাবেই চলে যায়। এরপর এই যে জিন দানিয়াল, উনি বলে ওঠেন আজকে মেহমান আসছে, আজকের বৈঠক এ পর্যন্তই, আগামীকাল আপনাদের সাথে আবার আমি বসবো। এরপর দানিয়াল জিন দাদাকে নিয়ে তার এলাকা ঘুরেও দেখিয়েছেন বেশ অনেকক্ষণ ধরেই, বিভিন্ন ধরনের খাবার খাইয়েছেন। দাদার ভাষ্য মতে তাদের খাবার ছিল বিশাল বড় বড় আস্ত মুরগি, গরু, খাসির বারবিকিউ, এগুলো খুবই সুস্বাদু ছিল। তবে দাদা বলেছেন ওইখানে নাকি কোনো মহিলা জিনকে উনি দেখেননি, সবাই ছিল পুরুষ। খাবার যারা পরিবেশন করেছিল তারাও নাকি পুরুষই ছিল। ওইখানে নাকি একটা নিয়ম ছিল যে মহিলা জিনেরা নাকি ছেলেদের সামনে আসতো না। আর চাচার সাথে অর্থাৎ দানিয়াল জিনের সাথে তাদের বাগানে যখন হাঁটতে বের হন দাদা, তখন অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করলেন যে এখানে কোনো গাছপালা নাই। আর কিছু কিছু গাছপালা উনি দেখেছিলেন, তবে এইগুলো পৃথিবীর কোনো গাছের সাথে নাকি মিল নাই। এত বড় আর মোটা সেই গাছগুলো, আর এই গাছের যে পাতা, এই পাতাগুলো নাকি এত বড় ছিল যে এক একটা পাতার উপর 10 জন মানুষ নাকি বসে থাকতে পারবে, মানে বড় একটা মাদুরের মতো বা পাটির মতো এমন একটা অবস্থা। এরপর এই যে দানিয়াল জিন, উনি একটা ঘটনা বলতে শুরু করলেন, মূলত যেই ঘটনাটা শোনার জন্য দাদা অপেক্ষা করেছিলেন। জিন সর্দার দানিয়াল বলতে শুরু করলেন যে আমাদের এই গোত্রের সবাই ইফরিত, আর সবাই ছিল ভয়ঙ্কর কালো জাদুবিদ্যায় পারদর্শী। আজ থেকে প্রায় 100 বছর আগে আমাদের নির্দিষ্ট কোনো ধর্ম ছিল না, আমরা সরাসরি ইবলিশের পূজা করতাম। মানুষ বলি দিয়ে শয়তানের কাছ থেকে বিভিন্ন তন্ত্র মন্ত্র, কালো জাদু এসব শিখতাম। নিজেদের শক্তি বৃদ্ধির জন্য নিজের সম্প্রদায়ের মধ্যে খুনাখুনি, জিনদেরকেও বলি দেয়া এসব করতাম। নিজেদের শক্তি বৃদ্ধি করে এক কাবিলার সর্দার অন্য কাবিলার জিনদেরকে ধরে এনে বলি দিয়ে শয়তানকে খুশি করতাম। তখন আমাদের সম্প্রদায়ের মধ্যে কারোর সাথে কোনো মিল ছিল না। যে যে কাবিলায় থাকে সে তাদের শক্তি বৃদ্ধির জন্য যা খুশি তাই করে বেড়াতো। আমাদের ঠিক তখন আমি একটা তথ্য পাই। আমাদের একটা শক্তিশালী জিন এসে আমাকে খবর দিল, আসামের এক বিশাল বড় পীর, সে আমাদের কাবিলার 15 জন ইফরিতকে বন্দী করে তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। এ কথা শুনে আমার এত রাগ হয়, আমি কোনো কিছু না ভেবেই সেই পীরকে হত্যা করার উদ্দেশ্যে আমার শক্তিশালী ইফরিত বাহিনী নিয়ে হাজির হই সেই পীর সাহেবের কাছে। কিন্তু গিয়ে দেখি সেই পীর সাহেব অত্যন্ত বৃদ্ধ বয়স্ক একজন মানুষ, তার কোনো সহযোগীও নেই। উনি একাই চোখ বন্ধ করে জিকির করছে। এত গভীর রাতে একা একা একটা গাছের নিচে বসে বসে সে জিকির করছে। এই দৃশ্য দেখে আমার বাহিনীর সবার উপর রাগারাগি করলাম। এই তুচ্ছ পীরকে মারতে আমার এত বড় বাহিনী আমি আনলাম। আমি ওদের বললাম,
এই পীরের মাথা শরীর থেকে এক টানে ছিঁড়ে ফেলে দিতে। বলেই আমি কয়েকজনকে নিয়ে প্রাসাদে ফেরত আসলাম। কিন্তু কিছুক্ষণ পর আমার কিছু দাস এসে আমাকে বলল, জনাব, আপনি চলে আসার পর আমরা যেই পীরের কাছে গেছি ওনাকে হত্যা করতে, অদৃশ্যভাবে একটা বাতাস এসে হাওয়ার গতিতে আমাদের ওখানকার সবাইকেই প্রায় মেরে ফেলেছে। হাতে গোনা কয়েকজন বেঁচেছে, তাদের মধ্যে আমরা। সবার মাথা ধর থেকে আলাদা হয়ে যায় শুধু এই বাতাসেই, আর কিচ্ছু না। ওই পীরের হাতে কোনো অস্ত্রও ছিল না। আমাদেরকে সেই পীর সাহেব বলেছে, আপনি যেন নর বলি দেয়া বন্ধ করেন, মানুষ এবং জিনেদের উপর জুলুম করা ছেড়ে দেন, তা না হলে আপনাকে এবং আমাদের পুরো সম্প্রদায়কে নাকি ধ্বংস করে দেবে। এই কথা শুনে আমি এতটাই রেগে যাই, আমার কাছে এরা যে খবর নিয়ে আসছিল এক কোপেই এদেরকে মেরে ফেলি এবং আমি একাই সেই পীরকে শায়েস্তা করতে তার কাছে চলে যাই। সে ওই সময়ও জিকিররত অবস্থাতেই ছিল। আমি হুঙ্কার দিয়ে বলে উঠি, তোর এত বড় সাহস, তুই আমার এতগুলো সৈন্যকে মেরে ফেলেছিস, আবার আমার সৈন্যকে দিয়ে আমার কাছে হুমকি পাঠিয়েছিস। আমার এসব কথা শুনে পীর সাহেব খুব শান্তভাবে আমাকে বলে উঠল, আপনি একটা গোত্রের সর্দার, তাই আপনাকে আমি সম্মান দিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে এটা আমার ভুল ছিল। আপনি এবং আপনার গোত্রের জিনেরা মিলে নিরীহ মানুষ এবং জিনেদের উপর যে অত্যাচার শুরু করেছেন ওটার হিসাব আপনাকে দিতে হবে। জিন সর্দারের কানে এই কথা আসলে কেমন লাগতে পারে, আমারও তাই লাগলো। পীরের কথা শুনে আমি অট্ট হাসিতে ফেটে পড়লাম আর বললাম, কি করতে পারিস আমার সাথে কর দেখি, কত শক্তি তোর, কত ক্ষমতা, দেখা আমাকে। পীর সাহেব মৃদু হেসে আমাকে বললেন, আমার তো কোনো শক্তি বা ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো উসিলা মাত্র। এই কথা শুনে আমি রাগ আটকাতে পারি নাই। আমি ভয়ঙ্কর আকৃতি ধারণ করে খোলা তরবারি নিয়ে পীর সাহেবকে আক্রমণ করতে গেলাম, কিন্তু পীর সাহেব শুধু কোরআনের একটা আয়াত পড়ে আমার দিকে একটা ছোট্ট দড়ি ছুঁড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে এমন ভাবে ওই দড়িটা বড় হয়ে আমার শরীরের সাথে পেঁচিয়ে গেল, আমার সব শক্তি একত্র করেও সেই দড়ি আমি খুলতে পারলাম না। আমাকে সেই দড়ির মাধ্যমে পীর সাহেব যেই গাছের নিচে জিকির করছিলেন সেই গাছের সাথে বেঁধে ফেলা হলো। আমি যত শক্তি প্রয়োগ করছিলাম সেই দড়ি আরো শক্ত হয়ে আমার শরীরের সাথে আটকে যাচ্ছিল। আমি নিজেকে এই বাঁধন থেকে মুক্তির জন্য অনেক চেষ্টা করেছিলাম, অনেক জাদুবিদ্যা প্রয়োগ করেছিলাম, কোনোভাবেই এই বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে না পেরে এক পর্যায়ে পীর সাহেবকে বললাম, আমাকে এই বাঁধন থেকে মুক্ত করে দিন। পীর সাহেব বললেন, আপনার তো অনেক শক্তি, অনেক ক্ষমতা, সাধারণ এক বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না, অথচ এই ক্ষমতা দম্ভ দেখিয়ে শত শত মানুষের বলি দিয়েছেন, শত শত জিনকে বলি দিয়েছেন শয়তানকে খুশি করার জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ছোট্ট আয়াত যথেষ্ট আপনার এই ক্ষমতাকে ধুলোয় মিশিয়ে দিতে, এটা বুঝতে পেরেছেন? জিন সর্দার হয়ে এরকম কথা শোনার পর আমার মনের মধ্যে কিরকম আন্দোলন হতে পারে। আমি ঠিক ওই একইভাবে ওই গাছের সাথে 3 দিন বন্দী অবস্থায় ছিলাম। তখন বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা কতটাই নগণ্য। এরপর সেই পীর সাহেব 3 দিন পর আমাকে বলে ওঠেন যে আমি যদি ইচ্ছা করি আল্লাহ পাকের কালামের সাহায্যে আমি আপনাকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ আপনি আপনার সম্প্রদায়ের সর্দার, আপনাকে মেরে ফেললে আপনার সম্প্রদায়ের বাকি জিনগুলো অভিভাবকহীন হয়ে পড়বে, আমি সেটা চাই না। পীর সাহেবের এমন কথা শুনে তার দয়া এবং বিচক্ষণ বুদ্ধি দেখে আমি আমার ভুল বুঝতে পারি। আমি পীর সাহেবের কাছে ক্ষমা চাই, প্রাণ ভিক্ষা চাই, আর কখনো নরবলি দেব না বলে ওয়াদা করি, আর আমার সম্প্রদায়ের সব জিনকে শয়তানের পূজা ছেড়ে দিয়ে ইসলামের পথে ফিরে আসবে বলে আমি ওয়াদা করি। পীর সাহেব এই কথা শোনার পর আমাকে মুক্ত করে দেন। এরপর আমি আমার গোত্রে ফেরত যাই, গোত্রের সব জিনদেরকে নিয়ে সেই পীর সাহেবের কাছে এসে তার কাছে বায়াত গ্রহণ করি এবং শপথ করি যে আর কখনোই কোনো অন্যায় করব না, মানুষের উপর জুলুম করব না, জিনেদের উপর জুলুম করব না। এরপর থেকে আধ্যাত্মিক জগতের শক্তিগুলো অর্জন করতে থাকি। আমাকে
আমার সম্প্রদায়ের দেখভাল করার জন্য পীর সাহেব ওসিয়ত করেন এবং বলেন যে আমার সম্প্রদায়ের সবার ভালো মন্দ যেন আমি সবসময় দেখতে থাকি এবং সৎ এবং নিষ্ঠাবান হয়ে আমি যেন আমার রাজ্য পরিচালনা করি, আর সবাইকে যেন একই রকম ভাবে দেখি, বিচারের ক্ষেত্রে যেন কোনো পক্ষপাতিত্ব অবলম্বন না করি। আমরা সবাই চলে যাই, সবকিছু ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু সমস্যা বেঁধে যায় আমার ছেলে দাউসকে নিয়ে। সে ইসলাম গ্রহণ করেছে ঠিকই, কিন্তু তার মনের মধ্যে ভয়ঙ্কর অহংকার কাজ করেছে। একটা মানুষের কথায় তার বাবা এত শক্তিশালী হবার পরও, ইফরিত শ্রেণীর জিনেদের গোত্রের সর্দার হবার পরেও সে কিনা এরকম হয়ে গেছে, এত নরম স্বভাবের হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হলো? কারণ আমার ছেলে তো বুঝতে পারেনি সেই পীর সাহেবের আধ্যাত্মিক ক্ষমতা। সে লুকিয়ে লুকিয়ে আগের মতোই শয়তানের পূজা করত, তন্ত্র মন্ত্র কালো জাদু সাধনা করত, কিন্তু সামনে থেকে দেখাতো যে সে ইসলাম গ্রহণ করেছে, সে নামাজ কালাম পড়তো, কিন্তু ভিতরে ভিতরে এই কাজ করতো যেটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে ভয়ঙ্কর শাস্তি দিতাম। কারণ হচ্ছে পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করার পর আমাদের গোত্রে কাবিলাতে এই নিয়ম প্রতিষ্ঠা করি, যদি কেউ পরবর্তীতে আমাদের গোত্রের ভেতরে এই ধরনের কাজে লিপ্ত হয় তাহলে তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। একদিন আমার ছেলে দাউস গোপনে তার বন্ধুকে সাথে নিয়ে কালো জাদু চর্চা করছিল, কিন্তু কোন একটা ভুল হওয়ার কারণে তার বন্ধু সেখানে মৃত্যুবরণ করে। এই ঘটনা জানাজানি হয়ে গেলে পুরো রাজ্যের ভিতর বিশাল এক ঝামেলা শুরু হয়ে যায়। সর্দারের ছেলে এই নিষিদ্ধ কাজের সাথে জড়িত, তার জন্য নিজেদের সম্প্রদায়ের একজন মারাও গেছে। এখন সবার কথা ছিল একটাই, সর্দার কি বিচার করে তার ছেলের। এখানে সর্দার হিসাবে আমি একটা বড় ভুল করে ফেলি, নিজের একমাত্র ছেলে ভবিষ্যৎ সর্দার হবে, এই কারণে ছেলের বিচার করার সময় পক্ষপাতিত্ব করে ফেলি। যেখানে ছেলের বিচার ছিল মৃত্যুদণ্ড, সেখানে খুব সাধারণ একটা শাস্তি দিয়ে দেই। এইটা কিন্তু কেউ মানতে পারেনি। মুখের উপর কেউ বলার সাহস না পেলে এই বিচারে দাউসের যে বন্ধু মারা গেছে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। এই বিচার দেখে তার পরিবার খুবই ক্ষেপে যায়। নিজের ছেলের প্রতি এমন পক্ষপাতিত্ব বিচার করার কারণে তারা কি করেছে, তারা সেই পীর সাহেবের কাছে গিয়ে আমার নামে নালিশ করেছে। তারা সব ঘটনা খুলে বলে যে আমার ছেলে কিভাবে কালো জাদু করেছে এবং আমার ছেলে তার বন্ধুকে উস্কে দিয়ে তাকে সাথে নিয়ে গেছে, ভুলের কারণে তাদের ছেলে মারা গেছে। কথা সত্য। পীর সাহেব এই কথা শোনার পর খুবই ক্ষিপ্ত হয়ে যান। তখন উনি যেই আমলগুলো জানতেন, এই আমলের মাধ্যমে ওজিফা করে তাৎক্ষণিকভাবে দাউসকে মেরে ফেলার প্রস্তুতি নেন। কিন্তু এই খবর পেয়ে আমি সাথে সাথে পীর সাহেবের কাছে চলে যাই, তার হাতে পায়ে ধরে ছেলের প্রাণ ভিক্ষা চাই। এদিকে দাউস নিজের ভুল বুঝতে পারে, সে পীর সাহেবের কাছে এসে ক্ষমা চায়, কিন্তু পীর সাহেব তার কথায় অনড়। যদি দাউসের বিচার না করা হয় তাহলে এই কাবিলার মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিবে। যেহেতু দাউস নিজের ভুল স্বীকার করেছে, পীর সাহেব বলেন যে একদম মুক্তি তো দেওয়া যাবে না, শাস্তি একটা পেতেই হবে। একটা শাস্তি দেয়া হলো। পীর সাহেব উনি একটা পিতলের পাত্রের মধ্যে দাউসকে আটক করে দিলেন এবং বললেন এই পিতলের পাত্রটা সবাইকে পাহারা দিয়ে রাখতে, কোনো একজন মানুষ যদি একে মুক্তি দেয় তবেই সে মুক্তি পাবে। এরপর দাউসকে বন্দি করে নদীতে ফেলে দেয়া হলো। আমরা এই জিনিসটা পাহারা দিয়েছি, 40 বছরের মধ্যে কোনো মানুষের হাতে এটা পড়েনি। এই জিনিসটা নাজিমুদ্দিন তোর হাতে পড়ে, আর তোর মাধ্যমে আল্লাহর রহমতে আমার ছেলে দাউস মুক্তি পেয়েছে। এইটাই হচ্ছে মূল বিষয়। নাজিমুদ্দিন দাদা সব ঘটনা শুনে বুঝতে পারলেন যে এই মুরব্বী জিন দানিয়াল চাচা কেন তার প্রতি এতটা দয়া দেখিয়েছেন। জিন সর্দার বলেছেন যে তার ছেলে দাউস নাকি আর আগের মতো নেই, সে তার ভুল শুধরে নিয়ে সম্পূর্ণ ইসলামের পথে ফেরত এসেছে, আর সে এখন তাদের সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আছে এবং খুব দায়িত্বের সাথে সেটা সে পালন করছে। সেই পীর সাহেব অনেক আগেই মারা গেছেন, তবুও তার শেখানো ওজিফা, তার শেখানো আমলগুলো তার গোত্রের সবাই চর্চা করে যাচ্ছে, আর এভাবেই তারা বাকি জীবন পার করবে, এমনটাই বলে দিলেন জিন দানিয়াল। আরো বেশ কিছুক্ষণ ওই এলাকা ঘোরাঘুরি করে এরপর ঠিক যেভাবে নিয়ে এসেছিলেন ওভাবেই নাজিমুদ্দিন দাদাকে ওই নৌকার ওখানে দিয়ে যান। এরপর বিভিন্ন সময়
বিভিন্নভাবে জিন দানিয়েলের সাথে দেখা হয়েছে নাজিমউদ্দিন দাদার, এমনকি দাদিও নাকি 2 বার জিন দানিয়েলকে দেখেছে, তবে তার ওই ভয়ঙ্কর সুরতে না, স্বাভাবিক সুরতে। 2019 সালে বার্ধক্যজনিত কারণে স্বাভাবিকভাবেই নাজিমউদ্দিন দাদা ইন্তেকাল করেন, আর দাদি 2024 সালে ইন্তেকাল করেন সম্পূর্ণ স্বাভাবিকভাবেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে জিন দানিয়েল তারা তো সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে চলে গিয়েছিলেন, তারা সম্পূর্ণ ইসলামের পথে ফেরত এসেছিলেন, আগের মতো অবস্থায় ছিলেন না। জিন দানিয়েল উনি যেই পথে ছিলেন, নাজিমউদ্দিন দাদা কিন্তু বুঝতে পেরেছিলেন যে ওনারা সম্পূর্ণ ভিন্ন পথে পরিচালিত হচ্ছেন, যেখানে অন্যান্য ইফরিত গোত্রের জিনেরা শয়তানের উপাসনা করে। কখনোই কিন্তু জিন দানিয়েলের কাছে অর্থ সম্পদ এই জিনিসগুলো চাননি, আর জিন দানিয়েল কখনোই কিন্তু এগুলো দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দেবেন এরকমটা না, কারণ দাদাদের পারিবারিক অবস্থা যথেষ্ট ভালো ছিল এবং উত্তরোত্তর সেগুলো বৃদ্ধিই পেয়েছে। জিনেদের সাহায্য সহযোগিতা নিয়ে ওনারা ধনী হবেন এমনটা আসলে তাদের দরকারও ছিল না। তবে খুব রেগুলার যে দেখা করতেন এই ঘটনার পর থেকে, বিষয় এরকম না, হঠাৎ কালে ভদ্রে আসতেন, কথা বলতেন, এই হচ্ছে বিষয়। এটাই ছিল ঘটনা। আমাদেরকে আশিক হাসান ভাই জানিয়েছেন যে ডিএমপিতে তো আসলে ডিউটির অনেক চাপ থাকে, এর মধ্যেও অনেক কষ্ট করে দীর্ঘ সময় নিয়ে এই ঘটনাটি লিখে আমাদের সাথে শেয়ার করেছেন আরিফিন আহমেদ যশোর থেকে। আরিফিন তার নিজের সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি যখন এইচএসসি পড়েন সেই সময়কার ঘটনা, 2016 সালের। তা আমি চলে যাচ্ছি আরিফিনের ঘটনায়। আরিফিনের খালাতো ভাই তাকে সবসময় বলতো যে তার চাচার বাড়িতে ভূত আছে। তো এই ঘটনা শুনে আরিফিন এটাকে খুব একটা গ্রাহ্য করতো না। সে এসএসসির পর থেকে শুনতেছে তার খালাতো ভাইয়ের কাছে যে তার চাচার বাড়িতে ভূত আছে, বিভিন্ন রকমের ঘটনা সে বলতো, এরকম ব্যাপার স্যাপার। আরিফিন মানে বিভিন্ন সময় শুনতো, ইন্টারেস্টও ফিল করতো। তো সে যখন এইচএসসি পরীক্ষা দেয়, তারপর তার মোটামুটি একটা সময় হয় হাতে। তো এর মাঝে আছে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন, এগুলো নিয়েও কাজ করছে। তো এই সময় তার সাথে একদিন তার খালাতো ভাইয়ের কথা হয়। তো খালাতো ভাইকে সে বলে যে আমার তো ইচ্ছা ছিল যে এবার তোদের ওখানে বেড়াইতে যাওয়ার, এবং তোর চাচার বাড়ি না ভূত আছে ওইটাও দেখার। তো তখন তার খালাতো ভাই তাকে বলে যে ইয়েস, তুই আয়, এসে বেড়ায় ঘুরে যা, আমি আর তুই মিলে চাচার বাসায় যাব। তো আরিফিনের যতটুকু না ইচ্ছা ছিল খালাতো ভাইয়ের এই বলাতে আর সে চাপাচাপি করাতে তার ইচ্ছাটা বেড়ে যায়। তো বাড়িতে তার মাকে বলে যে আমি কদিন ঘুরে আসি খেলার বাড়ি। তো তার মা তারপর বলে আচ্ছা যা, তুই তো অনেক আগে গেছিস, একা যেতে পারবি? বলে যে হ্যাঁ। আরিফিন ওখান থেকে রওনা দেয়। তার খালা বাড়ি হচ্ছে গ্রাম সাইডে। তো সে ওইরকম টাইম মতো ওইভাবে করে বাসে করে চলে যায়, গিয়ে খালার বাড়ির ওখানে নেমে সুন্দর রাস্তাঘাট, গ্রামের অসাধারণ, মানে একেবারে সুন্দর একটা ইট বিছানো পথ, এবং সেই রাস্তা দিয়ে ভ্যান গাড়িতে করে পৌঁছায় যায় খালা বাড়ি। খালা বাড়িটাও তার কাছে বেশ লাগে, বেশ পুরনো বাড়ি, খুব সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা। তো ওখানে উঠে তার খালাও তাকে দেখে খুব অবাক, খুব আদর করে, কি অবস্থা, এতদিন পরে আসছে সেই। তো বেশ ভালোই কাটে দু একদিন কাটার পর সে 1 সপ্তাহ সময় নিয়ে গেছে আরিফিন, 1 সপ্তাহ পর ব্যাক করবে। তো খালাতো ভাই বলতেছে যে তার মাকে যে সে চাচার বাড়ি যাবে, চাপাচাপি। তার মা কেন জানি রাজি না, বলে যে না। সে আবার বলে আরিফিন নিয়ে যাবো, তার মা একদমই রাজি না। আর দুইজন একই বয়সী, একই সাথে পড়তো, মানে একই লেভেলে পড়াশোনা করতো আর কি। তার খালাতো ভাইও এইচএসসি দিছে। তো সে তার মাকে বলতেছে যে এরকম ফাঁকা সময় আমি একটু ঘোরাঘুরি করবো না, কি হয়েছে চাচার বাড়ি গেলে? আরিফিনের খালা তাকে বকা দিচ্ছে, বলছি না ওখানে যাওয়া যাবে না, তিনি অন্য আরেকজন আত্মীয়র কথা বলতে, তার বাড়িতে ঘুরে আসো। তো আরিফিনের কাজিন রাজি না, সে যাবে না, সে আরিফিনকে ওখানে যাবে। তো আরিফিন আর কথা বলতেছে না যে তার খালা আবার তার উপর রাগ করবে, তো সে চুপ করে আছে, সে এটা নিয়ে কোনো ইনসিস্ট করতেছে না। তো এক পর্যায়ে তার মানে খালাতো ভাই বাসার থেকে মানে বের হয়ে এসে তাকে সামনে নিয়ে গেছে, টেনে নিয়ে গল্প করতে বলছে যে আমরা যাবো, চল আজকে যাবো, কোনো কথা নেই, আম্মা রাজি এনে যে কি হয়েছে। তো আরিফিন বলে যে আন্টি রাগ করবে না, বলে কে আরে রাগ টাগ বাদ দে। তো বলে দুপুরের পরে আস্তে করে আরিফিনকে নিয়ে সে বের হয়ে যায়। তো আরিফিন তার কাজিনকে এই বিষয়ে আর কিছু বলে না, সে চুপচাপ মানে হাঁটা দেয়। সে তার আন্টিকেও আর জিজ্ঞেস করে না, কারণ সে চিন্তা করছে যে তাকে যদি তার আন্টি জিজ্ঞেস করে যে কি ব্যাপার, সে বলবে যে রনি আমাকে বলছে আপনার কাছে জিজ্ঞেস করে মানে আসছে, এর জন্য আমি ওর সাথে গেছি, আমি তো জানি না, আমি তো এখানকার বুঝিও না। আরিফিনের মনে শখ আছে যে সে দেখতে চায় আর কি যে আসলে চাচার বাসাটা কেমন, অ্যাটলিস্ট ওই রাতটা তারা থাকবে ওইখানে।
তো আরিফিনের কাজিন রনি তাকে নিয়ে রওনা দিয়ে বাসার থেকে বের হয়ে সে তো আরিফিন জিজ্ঞেস করতেছে যে আন্টিরে কিভাবে জানাবি, বলো ওখানে যে ফোন করব। তো এই বলে দুজনে যায়। তো যে সামনে ওখানে একটা মোড় আছে, ওখান থেকে ভ্যান নেয়, ভ্যানে করে উঠে তারা যেতে থাকে। তো দেখে যে ওই জায়গাটা আরো বেশি মানে মোটামুটি মানে একেবারে গ্রামের ভেতরে, ফসলের মাঠ টাট একেবারে চারপাশে ছেয়ে আসছে, খুব সুন্দর। ওই দূরে দেখা যাচ্ছে খেজুর গাছ অনেক। এর মধ্যে দিয়ে যেতে যেতে এক সময় ওই ইসে যে থামে আর কি একটা জায়গায়। তো দেখতেছে আরিফিন এখানে যে এই সামনে গিয়ে নিচে নেমে গেছে, ওই জায়গাতে একদম রাস্তা চলে গেছে, পায়ে চলা পথ। সেদিক দিয়ে দূরে দেখা যাচ্ছে একটু উঁচু একটা দোতলা বাড়ি, মানে ইসের একেবারে পাকা দোতলা বাড়ি। বাড়িটার চারপাশে গাছ টাছ ঘিরে রাখছে একদম, বাড়ি বেশ পুরনো বোঝা যাচ্ছে। তো তারা ওই ভ্যানালের বিদায় দিয়ে ওদিক থেকে হেঁটে হেঁটে ওই পায়ে চলা পথ দিয়ে চলে গেল ওই বাড়িতে। বাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকে দেখা গেল যে সেই আরিফিনের কাজিন রনির ভালো ওইখানেই সে মানে তার ওই চাচাতো ভাইদের নাম ধরে ডাকাডাকি শুরু করলো। তো দেখা গেল যে তার চাচাতো ভাই একজন আছে মিজান নামে, সে বেরোয়। তো তাকে দেখে খুব খুশি, রনি কি অবস্থা, তুই তো আসিস না এখানে, তোর তো আসতে দেয় না। তো রনি হাসতেছে, মানে ইঙ্গিত দিতেছে যাতে আরিফিন না শুনে, বলছে যে আমার খালাতো ভাই। হ্যাঁ, আরিফিনের সাথে পরিচয় করা যায়, তো আরিফিনও পরিচয় হয়। তো এই মিজান মানুষটা খুব হাসি খুশি টাইপের, সে বেশ মাইডিয়ার টাইপের লোক, এবং সে আরিফিনদের থেকে একটু সিনিয়র বয়সে, বাট সে খুব মানে তাদেরকে একদম খুব ওয়েলকাম করে নেয় আর কি। তো সেই মিজান তাদেরকে ঘরের ভিতরে নিয়ে যায় তার মাকে ডাকে এবং বলে দেখো রনি আসছে। তো দেখা যাচ্ছে রনির কাকি খুব খুশি, সে মানে তাদের সবাইকে খুব সুন্দরভাবে বরণ করলো। আরিফিনকে দেখে বললো যে কি পড়ো কি করো, যাই হোক একটা ভালো অবস্থা। আরিফিন প্রথম আসছে এখানে, তো আরিফিন একটু ইতস্তত বোধ করতেছে। তো যাই হোক তাদেরকে বসলো, খাওয়া দাওয়া করাইলো, এবং তখন জিজ্ঞেস করলো সেই রনির চাচি জিজ্ঞেস করলো যে তুমি তোমার আম্মুকে বলছো যে তুমি এখানে আসছো, তোমার আম্মু কিন্তু তোমাকে আসতে দিতে চায় না। তখন চুপ করে আসছে রনি। তো তার মা বলে না এটা ঠিক না, তুমি তোমার আম্মুকে জানো, আমি কল দিব। তখন বলে না আমি কল দিতেছি দাঁড়ান। তো যে রনি কল দেয় তার মাকে, বলে যে সে এখানে আসছে চাচার বাসায় এবং আরিফিনকে নিয়ে আসছে। আরিফিনের কিন্তু কোনো আসার ইচ্ছা ছিল না, সে জোর করে আনছে। তো রনির আম্মা বকাঝকা করে, বলে তুমি বিকালে চলে আসবে আজকে এসেই। সে বলে না আজকে বিকালে আসবো না, আমি আজকে রাত্রে থাকবো, কালকে আসবো। যাই হোক তার মা তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কি হয়, হওয়ার পরে সে ফোন রাখে, বলে বাসায় জানাই দিছে। তো যাক খুব খুশি, রনিও খুব খুশি, আরিফিনও খুশি, নতুন জায়গায় আসছে এবং ভূতের বাড়ি। তো আরিফিন জিজ্ঞেস করে বসে মিজানকে যে আপনাদের বাসায় নাকি ভূত আছে। তো মিজান হাসে, এসে বলে কি যে আমাদের বাসায় অনেক মানে উদ্ভট জিনিস ঘটে, এই বাড়িতে কোনো ব্যাপার আছে, এটা আছে অনেক আগের থেকে। তো একটা সময় আমাদের এখানে জয়েন্ট ফ্যামিলি ছিল, ওই পাশে আমাদের একটা ওই দেখছো ওই পাশে, হ্যাঁ ওই পাশে একটা আলাদা ফ্ল্যাটের মতো ছিল, ওইটা থেকে তখন চলে যায় মানে আমার বড় চাচা। তো যাওয়ার পরে এই জায়গাটা পুরাপুরি মানে ফাঁকা থাকে। তো আমরা চেষ্টা করছিলাম কিছুদিন এখানে ভাড়া টাড়া দেওয়ার। স্কুলের হেডমাস্টার সাহেব কিছুদিন ছিলেনও, কিন্তু তারপর তিনি থাকতে পারলেন না। আরিফিন জিজ্ঞেস করছে কেন ভাই, কি হয়েছে এখানে? কাছে উল্টাপাল্টা অনেক কিছু দেখে, অনেক রকম সমস্যা হয়, ভয় পায়, থাকে না। এখন কি ওটা খালি? বলে এখনো খালি, যাবা চলো বলে মিজান আরিফিনকে নিয়ে যায়, রনিও সাথে, তিনজন মিলে। তো মানে তখন আরিফিন ভাবতেছে যে এইসব কারণেই হয়তো রনিকে আসতে দেয় না তার আম্মু। যাই হোক তারপর মিজান তাদের দুজনকে নিয়ে ওখানে যায়, যে দেখে যে মানে তাদের যে মূল বাসাটা আসছে তার পাশে একটু ফাঁকা জায়গা, তারপর একটা গ্যারেজের মতো ওখানে চাইলে গাড়ি ঢুকায় রাখতে পারে। ওখানে যে পানির পাম্প টাম্প কি লাগানো, এরপর সিঁড়ি আছে, সিঁড়ির ওই পার দিয়ে ঘুরে একটা ছোট্ট করিডোর। ওই করিডোরে যখন ঢুকছে তখনই আরিফিনের কাছে কেমন যেন গা ছম করতেছে, মনে হচ্ছে যে কিছু একটা আছে। হয়তো সে চিন্তা করছে যে জানে যে এখানে ভৌতিক ব্যাপার ঘটে এই কারণে, বাট তারপর তার কাছে ভয় লাগতেছে কেমন জানি। এবং ওখানে যে মূল দরজাটা খুলে ফেললো তালা, সেই মিজান খোলার পরে দরজা খুললো, ভিতরে কেমন একটা জানি ভাব, মানে ব্যবসা টাইপের গন্ধ, কেউ তো থাকে না, অন্যরকম। আর তখন বিকেল গড়ায় গেছে, বিকেলের আলো আসতেছে এবং ঘরের মধ্যে ঢুকলো তিনজনে, ঢুকে দেখলো যে ধুলো পড়ে গেছে মেঝের মধ্যে, ওই পাশে জানলার মধ্যে মানে কাঁচ আছে কিন্তু মানে কেমন জানি। তো জানলাটা খুলে দিল মিজান, বাতাস ঢুকছে বাইরে থেকে, কিন্তু তারপরও এইখান থেকে তাকালে দেখা যায় যে ঘরের জানলা দিয়ে সামনে একটা এরকম মানে ফসলের মাঠের মতো, তারপর ওই পাশে গাছগাছালি উঁচু, অনেক গাছগাছালি, মানে একদম ভরা, অন্যরকম। তো তখন জিজ্ঞেস করতেছে এখানে মানে দেখে মানে আরিফিনের কাছে তো ভয় লাগতেছে। আরিফিন জিজ্ঞেস করতেছে রনি যে এখানে কি হয়, কি দেখছে, কারে? এখানে মাস্টারের মেয়েকে আসর করছিল এবং ওই দেখা যায় ওই গ্রিল ধরে ঝুলে থাকতো, তারপর দেখা যায় ছাদের উপরে কান্দে, এরকম মানে অনেক ভয়ের ব্যাপার স্যাপার। রাতের বেলা মনে হয় বাথরুমে মানুষ আছে এরকম।
তো শুনে আরিফিনে কেমন গাটা দিয়ে উঠছে, আর বাসাটার ভিতরে কেমন জানি তার কাছে কেন জানি মনে হচ্ছে তাদের কেউ ওয়াচ করতেছে। আরিফিনের ভাল লাগতেছিল না, বেশ খানিকক্ষণ সে একটু এদিক ওদিক করে সে বলল, মিজান ভাই চলেন যাই আমরা এখান থেকে। তো মিজান বললো, আচ্ছা দেখছো ভয় লাগছে? বলে কি যে হ্যাঁ ভয় তো একটু লাগতেছে। তো মিজান হাসতেছে, বললো কি যে হ্যাঁ যে আসে সেই ভয় পায়, এখানে কেউ আর থাকতে পারে না। আসলে ওই মাস্টার সাহেবরা চলে যাওয়ার পরও আমরা 2-1 জন এরকম দিয়েছিলাম মানুষকে থাকতে, এখানে স্টুডেন্ট মানুষ যারা এই কলেজে পড়ে থাকতে পারেনি। তো যাই হোক, তারা ওখানে লক করে দেয়, লক করে দিয়ে বের হয়ে আসে। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা যখন নাকি ওই ঘরটা লক করতেছে মিজান, তখন কেন জানি মনে হয়েছে আরিফিনের কাছে, হয়তো মিজান ব্যাপারটাতে অভ্যস্ত, কিন্তু আরিফিনের কাছে কেন জানি মনে হয়েছে যে মিজান যখন দরজাটা মানে টান দিয়ে মানে লাগাই দিবে বাইরে থেকে লাগাবে, এসব মনে হয়েছে ভিতর থেকে কেউ জোরে ধাক্কা দিছে, আবার মানে ধাক্কা দিয়ে ওটাকে লাগাইছে, এরকম মনে হয়েছে। সে বলতে যে আরিফিন বলে নাই যে আসলে আপনি কিরকম ফিল করছেন নাকি এটা এমনি, তো বলতে চার বলে নাই। যাই হোক, চলে আসলো সে ঈদের বাসায়, মিজানদের বাসায়। সেখানে এসে তারা সন্ধ্যা হয়েছে, তখন তারা গল্প গুজব করতেছে, টুকিটাকি এটা সেটা বিভিন্ন বই নিয়ে আলাপ করতেছে, গল্পের বই নিয়ে নিজেদের ভিতরে। আরিফিনের একসময় একটু বোর লাগা শুরু করছে, কারণ কিছু করার নাই তো। আর এই তার খালার বাসার এখানে মোবাইলের নেটওয়ার্কও খুব কমে যায়, একদম এক দাগের মধ্যে নেমে যায় এরকম অবস্থা, তখনকার সিম ভেরিয়েন্ট সেট। তো করার তো কিছু নাই, তো চুপচাপ বসে থাকাই করার। সে একটা বই নিয়ে পড়ার চেষ্টা করলো আরিফিন অনেকক্ষণ। বই পড়ে 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 একসময় তার কাছে সেটাও বোরিং লাগতেছে। তো এরপর তারে ডাকলো, রনিরা আসো আমরা ক্যারাম খেলি। কিছুক্ষণ ক্যারাম খেললো, ক্যারাম খেলতে খেলতে রাত হয়েছে। তারপর খাওয়া দাওয়া দিল তার চাচি, রনির চাচি। তো সেখানে বসে খাওয়া দাওয়া করে এখন গভীর রাত থাকতে দিছে। তো এই আরিফিন এবং রনিকে তারা থাকতে দিচ্ছে কর্নারের রুমে, তার পাশে মিজানের রুম। তাদের বাড়িতে অনেকগুলো রুম, অনেক অনেক জায়গা, বড় বাসা। তো কর্নারের রুমটায় থাকতে দিচ্ছে দুজনকে, ওখানে গেস্ট রুম। তো রুমের মধ্যে ঢুকলো, তো তখন আরিফিন জিজ্ঞেস করতেছে রনিকে যে মিজান কি এখানে থাকবে না? বলে যে না না না, উনি এখানে থাকবে না, মিজান ভাই ওই রুমে থাকবে। তো বলতেছে যে আমরা 2 জন থাকলে ভয় পাবো না? বলে আরে তুই ভয় পাইতে আসছিস এখানে। আরিফিন বলে তুই ভয় পাইতে আসছিস না, তুই না ভয় দেখবি। আরিফিন বললেন যে হ্যাঁ, আরে কোনো ব্যাপার না, মিজান ভাই কোনো অসুবিধা হলে ডাক দিলে চলে আসবে, আমি থাক। তো দেখতেছে যে হ্যাঁ, ঘরের মধ্যে 2টা খাট আছে, অবশ্য ছোট ছোট সিঙ্গেল খাট, 2টা 2 পাশে। যাই হোক, তারা রাত্রেবেলা শুরু দরজা লাগায় এবং যথারীতি রাত একটু মানে গভীর হইতেই দেখা গেল যে তারা গল্প করতেছে, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেল। ইলেকট্রিসিটি থাকে না, মানে একটু যেগুলো পল্লী এলাকা ওই সব জায়গায় ইলেকট্রিসিটি থাকতো না ঠিক মতো। তো এই অন্ধকারের মধ্যে দুজন কত গল্প করবে। তো বলতেছে যে রনি বলতেছে যে এই ড্রয়ারের মধ্যে মোম আছে, মোম জ্বালাইলাম না, কারণ এখন তো আমরা ঘুমায় যাচ্ছি, খামাখা মোম জ্বালায় কি করবো? তো আরিফিন বলছে হ্যাঁ থাক, লাগবে না মোম টোম জ্বালানো, ঘুমায় যাই। তো দুজনে একসময় কথা থেমে গেছে। তো রনি লাস্টে বলতেছে যে ঘুমাইলে যদি একটু ভয়টা লাগে, ওই যে কাঁথা আছে, কাঁথাটা মাথার উপর দিয়ে নিস, তাহলে দেখবি আর ভয় লাগবে না। তা আরিফিন হাসতেছে মনে মনে যে এত এত কি ভয় পাই নাকি। তো এই চিন্তা করে সে শুয়ে আছে অনেকক্ষণ, শব্দ নাই। রনি মনে ঘুমায় গেছে, সে বুঝতেছে শব্দ নাই। তো আরিফিনের কাছে ঘুম আসতেছে না, তার কাছে মনে হচ্ছে কেমন জানি। আর এই জানালাগুলোর মধ্যে পাতলা, মানে পর্দাটা অনেক পাতলা, জানলাটা হচ্ছে কাঁচগুলো হচ্ছে ফ্রস্টেড, একটু ফুল টাইপের গ্লাস দেওয়া ছিল। তখনকার সময় লোহার দিয়ে তৈরি করতো জানলাগুলা, ফুল টাইপের গ্লাস করা, এবং সেটার জন্যই আলোটা এসে মানে ঢুকতেছে, কিন্তু মানে বেশ ভালোভাবে ঢুকতেছে না। পর্দাটা পাতলা দেয়া, ওই জন্য আটকা যাচ্ছে। কিন্তু নর্মাল যে একটা এখনকার যেমন থাই গ্লাস যেগুলো আছে, থাই অ্যালুমিনিয়ামের ফ্রেমের মধ্যে যে গ্লাসগুলো থাকে, সেগুলোতে কিন্তু আলো একটু মানে তুলনামূলক কম ঢোকে। তখনকার ওই গ্লাসগুলোতে আলো বেশি ঢুকতো। তো রুমের মধ্যে মোটামুটি ভালোই আলো আছে, মানে আকাশের রাতের আলোটা বেশ পর্দা গলে বেশ ভালোই আসতেছে রুমের ভিতরে। তো সে দেখতেছে যে রনির মাথার কাছে, মানে রনির মাথা যেখানে বিছানার, তার থেকে একটু সামনেই হচ্ছে একটা জানালা, আর এই বাসা একটা পাশাপাশি 2টা জানালা আছে, 2টা দিয়েই মোটামুটি ভালো আলো আসতেছে। আর এই পাশে যে আরিফিনের বিছানা, আরিফিন শুয়ে তাকায় দেখতে পাচ্ছে আলো এসে যে পর্দাগুলো হালকা হালকা যে নড়তেছে, এবং সেই জন্য ওই নিচে এসে পড়ছে এরকম। আর ইলেকট্রিসিটি তো নাই, বাতি জ্বালানোই ছিল, তখন তো অফ করা, বাতি নেই, অন্ধকার, কিন্তু ওই রাতের আলোটা এসে পড়তেছে। তো ওই আলো আধারই দেখতেছে আরিফিন বসে বসে। হঠাৎ আরিফিনের মনে হলো যে জানলার মধ্যে কেউ এসে দাঁড়াইছে, মানে জানলার ওই পাশে, যেই পাশটায় মাথা দিচ্ছে রনি, তার পাশে যে জানলাটা মনে হলো যে মানে তার সোজাসুজি যে জানলাটা, সেটাতে মনে হলো কেউ দাঁড়াইছে জানলার ওই পাশে এসে। আরিফিন তখন একটা জিনিস চিন্তা করলো যে এই বাসায় ওঠার সময় দেখছি প্রায় 5টা ধাপ উঠতে হয় সিঁড়ি দিয়ে, উঁচু করা, তো বাইরেও তো নিচু,
এবং ওই জানলা দিয়ে সে আগে দেখছে রুমে আসার পরে জানলার নিচের অংশটা বেশ নিচু আর কি, যেখানে ঘাসের মাটি আর কি, লনের মতো, সে জায়গাটা বেশ নিচু। ওইখানে যে দাঁড়াইতো একটা মানুষকে জানলার মধ্যে আসতে হয়, সে যেভাবে মনে হচ্ছে ওই পাশে একটা শেপের মতো, তাহলে মানুষটাকে মিনিমাম 9 ফিটের মতো লম্বা হইতে হবে, 8-9 ফিট। এত উঁচা মানুষ কোত্থেকে আসবে ওই পাশে? তো একটু ভয় পেয়েছে আরিফিন, কারণ মানুষের মতো শেপ তো। আবার সে চিন্তা করছে এটা কি মানে নাকি, মানে মিজান ভয় দেখাইতেছে নাকি, নাকি মিজান আর রনি দুই ভাই প্ল্যান করছে তাকে ভয় দেখাবে। কারণ রনির কথাবার্তা তার কাছে একটু অন্যরকম লাগছে। তো সে মনে মনে চিন্তা করলো যে আমাকে ভয় দেখাইতে চেষ্টা করলে তো লাভ নাই, আমার নিয়ে মজা নিয়েও লাভ নাই, তোমরা আমার ভয় দেখাইতে পারবা না, এইভাবে করে তো আসে না কিছু। সে এরকম চিন্তা করলো। তো চিন্তা করে সে আর কোনো কথা বলতেছে না, সে তাকাইতেছে জানলার দিকে। মনে হচ্ছে যে কোনো একটা মানুষের মতো কেউ একজন ওখানে দাঁড়ায় আছে, এরকম মনে হচ্ছে। আলো আটকায়, আলোর ততটুকু আটকা পড়ে গেছে, এটা শেপটা বোঝা যায়। তো সে আর কোনো কথা না বলে সে চুপচাপ শুয়ে আছে। তো একটু পরে সে শুয়ে থাকতে থাকতেই তার মনে হলো যে তার একটু জল বিয়োগ করতে হবে, এর প্রেশার লাগলো। এর মাঝে কিন্তু সে শুনতেছে যে রনি মানে ঘড়ঘড় করতেছে, মানে একটা নাক ডাকার মতো, ঘুমায় গেলে ক্লান্তিতে যেরকম হয় সেরকম করতেছে। সে চিন্তা করলো যে রনিকে আর ডাকবো না, আমি দেখি উঠে সে বিছনা থেকে উঠে যেখানে বলছে মোম রাখা আছে ওখানে সে হাত এলো টেবিলে, উঠে দেখলো যে হ্যাঁ মোমবাতি আছে, ওখানে ম্যাচও আছে। সে মোম আর ম্যাচ নিয়ে সে জ্বালানোর চেষ্টা করলো টেবিলের উপরে। তো 2-3টা কাঠি ওয়েস্ট হওয়ার পরেই জ্বললো, কাঠি জ্বলে উঠছে, ঘরের মধ্যে একটু আলো হয়েছে। সে মোমটা জ্বালাইলো, মোমটা উঁচা করে ধরে বুঝতেছে যে তখনও রনি বেশ ঘুমে। জানলার দিকে তাকাইলো, মনে হলো যে ওই যে ইটা নাই আর, ওই যে শেপের মতো ছিল যে মনে হয়েছিল যে মানুষ দাঁড়ায় আছে, ওইটা নাই। তো সে আস্তে করে দরজাটা খুললো। তো খুলে সে আগেই দেখছে যে বাথরুমটা কোন দিকে। বাথরুমটা হচ্ছে বাঁ দিকে, ওই দিক থেকে তার যে রুম থেকে বেরোয় বাঁ দিকে। এবং তারপরে কিন্তু বাথরুম থেকে বের হয়ে সামনে হচ্ছে তাদের এখানে একটা গেট। এই গেটের মাথায়, ও গেটটা হচ্ছে কি সিঁড়িতে ওঠার গেট, মানে উপরে ছাদের উপর ওঠা যায় সিঁড়ির গেটে। এবং এটা একটা লোহার কেচি গেট আর কি, লোহা দিয়ে বানানো, গ্রিল দিয়ে বানানো। আর তারপরে হলো মিজানের রুম, আর তারপরে হলো বাথরুম ওদিকে। তো সে হেঁটে বাথরুমের দিক গেছে। বাথরুমে যে সে ভয় লাগতেছিল, মানে রনির বুকের মধ্যে ধুকধুক করতেছিল বাথরুমে, করিডোরটাই ভয় লাগতেছে, অন্ধকার। বিশেষ করে ছাদের ওই গ্রিলের দরজা দিয়ে যখন সে আসছে তখন তার ভয় লাগছে। আবার কিউরিয়াসিটি হইতেছিল যে ছাদে যাবে নাকি, কেননা বাইরে অনেক আলো দেখছে এরকম। তো সে হাঁটতে হাঁটতে হেঁটে যখন নাকি সে মিজানের রুম ক্রস করে দিকে যাচ্ছে, উপর থেকে মনে হলো কে কথা বলতেছে ছাদের মধ্যে। এবং কণ্ঠটা হচ্ছে মনে হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে, দুজন কথা বলতেছে। তো খুব কিউরিয়াস হলো আরিফিনের, খুব কিউরিয়াসিটি লাগলো যে মানে ব্যাপারটা কি। সে খুব কিউরিয়াস হলো যে ঘটনাটা কি। সে আস্তে করে গ্রিলের দিক থেকে মানে কান পাতলো, মনে হচ্ছে কথা বলতেছে, আবার হাসতেছে হালকা হালকা, এরকম একটা শব্দ। তো বুঝবো যে ছেলে মেয়ে এখানে কে থাকে, এখানে তো এরকম কাউরে দেখি নাই, আমরা যখন খাবার দাবার খাইছি তখনও নাই, এই বাসায় পাশে ভাড়াটিও নাই। কে, ভূত তো হবে না, এখানে কি মানে মানে তাদের ওখানে আশেপাশের বাসা থেকে কেউ আসছে, ছাদের উপর উঠছে, এগুলো চিন্তা করতেছে আরিফিন। চিন্তা করলো রনিরে উঠায় তারপর নিয়ে আসি। তারপর চিন্তা করলো আর রনিরে উঠানোর কি দরকার, আমি একটু দেখি না উপরে কি আছে, বা কেউ তো হইতে পারে, ভূত তো এইভাবে কথা বলবে না। এই চিন্তা করতে করতে সে আস্তে করে ওই গ্রিলটা ধরে আস্তে করে খুললো। তো খুলতে যে একটু হালকা শব্দ হয়েছে, কুঁচকাঁচ, মানে এটা যেহেতু লোহার তারপর ওটাকে চাপায় রাখলো। সে আস্তে করে চাপায় রেখে সে মোম নিয়ে আস্তে করে সিঁড়িতে পা রাখছে। সিঁড়িতে যখন পা রাখছে তখন কিন্তু তার মোমটা এরকম দোলা শুরু করছে, মানে ওখানে বাতাস আছে। আস্তে আস্তে সে হাঁটা ধরলো, হেঁটে হেঁটে যাচ্ছে, সিঁড়ির প্রথম ল্যান্ডিং এ গেছে। এই সিঁড়ি কিন্তু এতটুকু পর্যন্ত ঠিক আছে, এর পরেরটা সে দেখতেছে যে ওটার উপর প্লাস্টার নাই, মানে রুক্ষ সিঁড়ি। তারপরও সেটা ধরে আস্তে 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 করে উঠলো সে উপরে, টিনের চাল দেয়া সিঁড়ি ঘরের উপরে। আস্তে আস্তে হেঁটে হেঁটে একেবারে সিঁড়ির দরজার কাছে আসলো। এতক্ষণ কিন্তু আবার সে কোনো সাউন্ড পায়নি, কথাবার্তার কোনো সাউন্ড নাই। কিন্তু যখন সিঁড়ির কাছে আসছে তার মনে হলো আবার কথাবার্তার সাউন্ড শুনতেছে, একটা ছেলে আর একটা মেয়ে কথা বলতেছে। তো সে আস্তে করে ছাদের দরজাটাকে এরকম ঠেলা দিল, দেখলো যে ছাদের দরজার আটকায় যাচ্ছে। কি হলো যে একটা শেকল দিয়ে আটকানো এরকম। তো শেকলটাকে আস্তে করে খুললো, তখন হালকা শব্দ হয়েছে। এই ছাদের মানে টিনের ফ্রেম, কাঠের ফ্রেমে টিনের দরজা আর কি। তো দরজাটাকে আস্তে করে ঠেলা দিল, ক্যাচ ক্যাচ করে শব্দ হইলো। মানে সে বললো এই যে মারছে, মানে যে এখানে ছিল সে শব্দ পাবে। তো সে ছাদের মধ্যে উঠলো, তখনই দমকা বাতাসে তার মানে বাতাস যে বইতেছে, বাতাসে তার হাতের যে মোমবাতি নিভে গেছে। কিন্তু আকাশের আলো আছে, যথেষ্ট জ্যোৎস্নার আলো এবং বাতাস, বেশ বাতাস। তো ছাদে এসে সে হঠাৎ কারা কথা বলতেছিল, কেউ নাই, পুরো ছাদ ফাঁকা এদিকে।
চিন্তা করলো পেছনের দিকে আসে নাকি, তো সেই গেটটাকে আস্তেই করে চাপাই দিয়ে, তার কাছে বেশ ভালো লাগতেছে কিন্তু ছাদের আলোতে বেশ সুন্দর ছড়ায় পড়ছে। পেছনের দিকে যেও দেখতেছে যে কেউ নাই। একটা এরকম নারকেল গাছ এদিকে বাঁকায় গেছে, ডালটা একদম দেয়ালের সাথে, ছাদের দেয়ালের সাথে এরকম লাগানো। তখন যে সে কিছুক্ষণ দাঁড়াইলো, দূরের এই ক্ষেত দেখা যাচ্ছে, ফসলের ক্ষেত, খুব সুন্দর লাগতেছে। তো চিন্তা করলো, বাহ, আমি এর আগে রনিরে নিয়ে ছাদে আসিনি, কেন ছাদে এসে অনেকক্ষণ বসলে তো ভালো লাগতো। তারপর সে ঘুরে এই পাশে আসছে, ছাদের আরেকটু এই সাইডে এসে দেখতেছে ওই যে পাশের যে তাদের অংশটা যেখানে নিয়ে গেছিল, যে বাড়ির ছাদটা আর কি, বলছিল যে এই বাড়িতে ভূত আছে আর কি, তারা যেখানে ওই বাড়ির ছাদের, ওই বাড়ি একই বাড়ি কিন্তু এই ছাদের এখানে একটু ফাঁকা, মানে হেঁটে যেতে হয় ওইদিকে। তো ওই জায়গায় আবার 2-3টা সিঁড়ি নামতে হয়, 2-3টা সিঁড়ির মতো আছে, নামতে হয়, কয়েকটা ফুলের টব দেয়া। তো ওইখানে এটা আসলো, সে হেঁটে এসে দেখতেছে ওই ছাদের মধ্যে, মানে পাশের ছাদের মধ্যে মনে হইতেছে কে একজন বসে আছে। তো অনেকটা দেখে মনে হচ্ছে যে কোনো মেয়ে বসে আছে। তো সে অবাক হলো যে মেয়ে বসে আছে মানে। তখন তার মনে হইতেছে যে আসলে তো এমন হইতে পারে যে এই বাড়িতে হয়তো কোনো আছে, মানে কোনো ফ্যামিলি আছে যেটার কথা তারা বলে নাই আমাকে, রনিয়ারই আজ এর আমার ভয় দেখানোর চেষ্টা করছে। তো সে আর একটু ভালো মতো দেখার চেষ্টা করলো। তো ভালো মতো দেখার চেষ্টা করে সে বুঝতেছে যে একটা মেয়ে মানুষ মনে হচ্ছে, তার হাতে একটা পুতুলের মতো, একটা পুতুল আছে না বাচ্চাদের পুতুল, সেরকম একটা পুতুল ধরে সে মনে পুতুলটাকে নিয়ে কিছু করতেছে, মানে চুল টুল ঠিক করতেছে এরকম পুতুলের। চিন্তা করলে এত রাত্রে, এখন কটা বাজবে, 1টা-1.5টা বাজে, হাতে তো ঘড়ি টড়ি নাই, 1টা-1.5টার সময় এরকম ছাদের কর্নারে বসে, পাশে কতগুলো গাছ, এবং ওই জায়গাটাও মানে ও তার কাজিন বলছে, রনি বলছে যে ভৌতিক জায়গাটার মধ্যে, সেইখানে বসে এরকম কাজকে করতেছে। তো এই চিন্তা করতে করতে সে, মানে চিন্তা করতে করতে একটু এগোইছে, আরো একটা এগিয়ে গেছে, এবং সে দেখতে পাচ্ছে যে এরকম, মানে পুরো বুঝতেছে যে একটা মেয়ে মানুষ, বয়স হবে কত, তাদের বয়সী বা তার থেকে একটু বড় হবে এরকম। তো সে বলতে চাইছিল যে হ্যালো বা হাই বা কিছু একটা বলতে চাইছিল। এই সময় দেখলো যে মহিলাটা, তার মানে মনে হচ্ছে তার উপস্থিতি পেয়ে তার দিকে ঘুরছে, ঘুরে এই যে দেয়ালে যে বসেছিল মেয়েটা, মানে সে যে মনে হইতেছিল দেখে স্কার্ট পরা মনে হইতেছিল যে তার বয়সী বা কিছু, এখন কিন্তু বয়সটা বোঝা যাচ্ছে না, তার দিকে ঘুরছে, সে দেখতেছে চেহারা দেখা যাচ্ছে না, অন্ধকারে, চেহারাটা অন্ধকার। তারপর সে যে দাঁড়াইলো, দেয়ালে বসেছিল পুতুলটা নিয়ে, উঠে দাঁড়াইলো, দেখে মনে হচ্ছে মেয়েটার হাইট মিনিমাম 6 ফিটের মতো হবে। তার দিকে তাকায় আছে কিছুক্ষণ, তারপর খুব অবাক কাণ্ড যেটা করলো, যে এটা দেখে আসলে আরিফিনের বুকটা কেঁপে উঠলো। মেয়েটা অনায়াসে দেয়ালের উপর দিয়ে ওই পাশে বেয়ে নেমে গেল পুতুলটা নিয়ে, মানে খুবই অবাক করা ভাবে। মানে এই ছাদটা তো উঁচু, যে বলছে নিচে কতগুলো স্টেপ দিয়ে উঠতে হয়, ওই যে এই ছাদ পর্যন্ত আসতে গেলে মিনিমাম 14 ফিট হবে, এরকম 14-15 ফিট। এই 15 ফিট উঁচু দেয়াল নেমে কই গেল, এর খুব আশ্চর্য। এবং কোনো মেয়ে এত রাতের বেলা এরকম ছাদে বেয়ে, দেয়াল বেয়ে উঠবে, এবং চেহারা দেখা যাচ্ছে না, চেহারাটা অন্ধকার, বেয়ে নেমে গেল। আরিফিনের সারা শরীর একদম হিম হয়ে গেছে ভয়ে। সে চিন্তা করলে কি দেখলাম, বলেছে ঝিমঝিম করতেছে তার সারা শরীর, এবং ছাদটা খা খা করতেছে, কেউ নাই আর। সে তাড়াতাড়ি ঘুরে হাঁটা দিল, ঘুরে হাঁটা দিয়ে সোজা যে টিনের দরজা খুললো পারে গেল, যে দরজা লাগালো, তার শরীরটা মনে হচ্ছে ঝিম ধরে গেছে। আরিফিন আস্তে করে ওই সিঁড়ি বেয়ে নেমে গ্রিলের দরজাটা লাগাই দিল, গ্রিলের দরজাটা লাগায় ঘরে চলে আসলো, মানে তারা যে ঘরে থাকে ওখানে এসে দরজাটা লাগাইছে, ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা লাগাইছে। তখন তার কাছে মনে হচ্ছে জানলার পাশে কেউ দাঁড়ানো, মানে ওই জানলাটার ওই পাশে কেউ দাঁড়ায় আছে, ওই যে সেই সময় যে প্রথম দেখছিল সেরকম। তো এইবার আরিফিনের তো একটা সাহস এসে বাইরে, সে কি দেখবে, সে জানে যে গ্লাস তো ফ্রস্টেড, মানে এই বাইরে দিয়ে তো কিছু মানে বোঝা যাচ্ছে না, ওরকম মানে ফুল করা কেমন ঠিক মতো দেখা যায় না। ওই ভালো মতন চোখ কাছে নিলে ওই পাশে বাইরে একটু আবছাভাবে বোঝা যায় এরকম। তো সে কি করলো, আস্তে আস্তে হেঁটে জানলার কাছে গেল, যে দেখতেছে জানলার পর্দাটা একটু ফাঁক করে, সামান্য ফাঁক করে দেখতেছে, মনে হচ্ছে কেউ একজন দাঁড়ায় আছে জানলার মধ্যে, 2 হাত দিয়ে এরকম ধরা। তো সে বুঝলো যে তাকে হয়তো ভয় দেখানোর চেষ্টা করছে কেউ, মানে কে ওই পাশে। তার মাথায় খুব ইন্টারেস্ট হলো, সে এই পাশে জানলাটা হালকা করে খুলছে, মানে ওই যে জানলার যে এরকম হুকের মতো ছিল, হালকা করে উঠাই দিয়ে সে দেখতে গেছে মাথাটা একটু ফাঁক করে, মানে মাথাটা কাত করে দেখার চেষ্টা করছে, জানলা হালকা ফাঁক করে। তো হালকা ফাঁক সে করতে পারছে শব্দ ছাড়াই। সে তাকায় দেখতেছে ওই পাশে ওই যে মেয়েটাকে দাঁড়ান দেখছে, ওই মেয়েটাই, মানে একটা সাদা এরকম গেঞ্জির মতো পরা, গায়ে বড় বড় টি শার্ট পরে থাকলে যেরকম, কিন্তু তার শরীর বোঝা যাচ্ছে, নিচের অংশটা বোঝা যাচ্ছে না যে কত লম্বা, এরকম স্কার্টের মতো কত লম্বা নিচের অংশটা, মানে বোঝাই যাচ্ছে না, কেন ভালো মতো তাকাইতে হবে তাহলে। কিন্তু মাথার দিকে তাকায় আরিফিনের মাথাটা ঘুরে উঠলো, কারণ মনে হলো যে মাথাটা যে তার দিকে তাকাইছে, মনে হচ্ছে খুব সুনিপুণ ভাবে মুখের এদিক থেকে
কেউ হলও করে ফেলছে, মানে খুলে নিয়ে গেছে, মুখের এখানে কিচ্ছু নাই, মুখ জায়গাটা পুরো অন্ধকার একটা জায়গা, মুখের মধ্যে কিচ্ছু নাই। আরিফিন ভয়ের চোটে জানলাটা জোরে টান দিয়ে লাগায়, সে লাফ দিয়ে যে তার বিছনার মধ্যে পড়ছে, হুড়মুড় শব্দ হয়েছে। এই শব্দে রনি লাফ দিয়ে উঠছে, কি হয়েছে কি হয়েছে রে, এই কে কি হয়েছে? রনির তখন মনে হলো যে সে তো মানে রনিরও হয়তো তখন সেন্স ছিল না, সে মনে বুঝলো যে সে তো খালার বাসা, সে তাড়াতাড়ি লাফ দিয়ে উঠছে, কারেন্ট কিন্তু তখনও নাই। সে আরিফিনে বলছে, কি হয়েছে, এই তুই শব্দ করছিস নাকি? তো আরিফিন বলে যে হ্যাঁ। বলে কি হয়েছে? কয় ভূত দেখছি। ভূত দেখছি মানে ওর কি জানি দেখছি জানলার কাছে। তো তারা তখন দুজনে জানলার দিকে তাকায় থাকে, কিচ্ছু নাই। তো তখন রনি উঠে এসে বলে যে আমি তোর পাশে শুইতেছি, তুই ঘুমা ঘুমা, তুই কিছু দেখছিস, তুই ভয় পেয়েছিস, কি ব্যাপার? তো আরিফিন আর রাতে ভয় এগুলো কিছু বলে নাই, দেখলো যে রনি তার পাশে এসে শুয়েছে, কিন্তু রনি ঘুমায় গেছে সাথে সাথে। আবার আরিফিন শুয়ে থেকে আরিফিনের কাছে মনে হওয়া শুরু হলো একটু পর থেকে যে তাদের যে দরজার সামনে দিয়ে কেউ হাঁটতেছে, পায়চারি করতেছে। একদম সে স্পষ্ট বলতেছে দরজার সামনে দিয়ে কেউ পায়চারি করতেছে, এবং পা যে ফ্লোরের মধ্যে খালি পা ফেলে গেলে যেরকম দপর দপর করে একটা শব্দ হয়, খালি পায়ে যদি কেউ জোরে হাঁটে, পায়ের হিল জোরে ফেলে যায় যেরকম টপ টপ করে একটা শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে পুরা। সে বুঝতে পারছে যে দরজার সামনে দিয়ে কে হাঁটতেছে, সে স্পষ্ট বুঝতেছে যে মানে দরজার সামনে দিয়ে কেউ হেঁটে একবার এই পারে যায় একবার ওই পারে আসে, একদম শব্দ পাচ্ছে সে দপ 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 করে। তো সে আর কোনো কথা বললো না, কতক্ষণ সে নার্ভ এরকম তার টাইট হয়েছিল, সে একসময় ঘুমায় গেছে। যাই হোক, তার ঘুম ভাঙছে সকালবেলা, তাকে উঠাইছে হচ্ছে রনি ধাক্কা দিয়ে, যে এই বেটা ওঠ ওঠ, সকাল হয়েছে, এখন চাচি ডাকবে নাস্তা খেতে। আরিফুন কিছুক্ষণ তাকায় থেকে এদিক ওদিক তাকায়, চোখ কচলে, তারপর বলছে রাতে তো ভয় পাইছি। বলছে কি হয়েছে? তুই তোর এখান থেকে আমি বেশ না উঠে পরে এখানে শুলাম, তুই কি হয়েছে? তো তখন আরিফিন বলে যে এরকম এরকম দেখছি। তো অবাক হয়ে গেল রনি। রনি বলল তোর তো সাহস কম না, তুই ছাদে গেছিস আবার দেখতে? আরে বেটা, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত বেটা তোরে, তুই কি জন্য গেছিস ওখানে? মাথা খারাপ নাকি তোর? এই সে আর জানলা খুলতে কে বলছে তোরে? তো বললো, এই তো দেখলো যে রনি খুব সিরিয়াস হয়ে গেছে। তো যাই হোক, তারপরও তাকে বললো তুই ফ্রেশ হয়ে আয়। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সে বেরোলো, বেরোয় তারা খাওয়া দাওয়া করলো। পরে মিজানকে বলতেছে যে রনি, যাহারে ও কত বড় বোকা জানেন, এই এই ঘটনা ঘটছে। তো মিজান বললো যে তোমার উচিত হয়নি, ছাদে যাওয়া উচিত হয়নি, তোমার উচিত ছিল চুপচাপ শুয়ে পড়া, কে কথা বলে না বলে দেখার দরকার ছিল না। আর জানলা দিয়ে ওইটা অনেকেই দেখছে, তোমার তো আমি ফার্স্টে বলি নাই যে পরে তুমি যদি দেখো, তুমি মাথায় ঢুকে থাকে একটা ছবি তোমার, আমি যদি বলি তাহলে তোমার মাথায় ঢুকে থাকবে এরকম। তো আমি এর জন্য তোমাকে বলি নাই কে কি দেখে এখানে। তো ওইটাকে অনেকেই দেখে আমাদের বাসায় আসলে এরকম, আর বিশেষ করে এরকম রাত বিরাতে অনেকে দেখে দিকে। তো বললো, তারপর আরিফিন বললো যে বাসার সামনে এই যে আপনার ঘরের সামনে হাঁটার শব্দ পেয়েছে, বলে এটাও নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো একদিন মিজান বলতেছে যে একদিন আমার বাসায় আমার মানে আমি শুয়েছিলাম, আমার ওখানে সোফার মধ্যে মনে রাত্রেবেলা আমি দেখি কি জানি বসে আছে একটা অবয়ব। একটু পরে আমি যে লাইট জ্বালবো, আলো আধারে একটু শুয়ে আসতে আমার কাছে মনে হচ্ছে আমি বসে রয়েছি ওই সোফার মধ্যে। তো এবার বুঝে দেখো কি অবস্থা। তো তখন আরিফিন বলে যে আপনারা কি বন্ধ টন্ধ করান না বাসায়? আসছে অনেক হুজুর বন্ধ করছে, বলছে এটার মধ্যে অনেক জাদু টোনা করে রাখছে মানুষ, আরো অনেক কিছু লাগবে। তা আমার বাবা আবার এইসব ব্যাপারে খুব একটা না, সে একটু অন্যরকম চিন্তা ভাবনা করতো, তো সে বিশ্বাসী না খুব একটা। আমার বাবা এর জন্য এটার প্রতি আর খুব একটা করে না। তো আমাদের আর ওরকম ক্ষতি হয় নাই, বাট এরকম দেখি টুকিটাকি। তো যাই হোক, আরিফিন ওখান থেকে পরে চলে আসে, এবং রনির আম্মা নাকি বাসা আসে রনিরে সিরিয়াস বকাঝকা করে কেন গেছে এবং আরিফিনকে কেন নিছে। কারণ আরিফিন তার বোনের ছেলে এবং তার মানে মায়া খুব আরিফিনের প্রতি। তো যাই হোক, এই ছিল ঘটনা। আরিফিনকে পাঠিয়েছেন বাংলাদেশের নাম করা একজন ইঞ্জিনিয়ার। উনি বর্তমানে পরিবার সহ অস্ট্রেলিয়াতে রয়েছেন। ওনার ডাক নামটা উনি প্রকাশের অনুমতি দিয়েছেন। ডাক নামটা হচ্ছে মোস্তফা। এই নামটা উনি পারিবারিকভাবে পরিচিত, তবে অফিসিয়ালি উনি এই নামটাই পরিচিত নন। উনি 1996 সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে ওনার কয়েকজন বন্ধুদের সাথে একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম প্রতিষ্ঠা করেন। অল্প সময়ের মধ্যেই ওনারা বাংলাদেশে বেশ ভালো ভালো কিছু কাজ করেছিলেন। ওনারা কেউই সরকারি চাকরির সঙ্গে যুক্ত হননি। ওনারা চিন্তা করেছিলেন যে আমরা নিজেরা আলাদাভাবে উদ্যোক্তা হয়ে কিছু করব। যদিও বা সরকারের বড় বড় সমস্ত স্থাপনার পরামর্শক হিসেবে ওনারা যুক্ত ছিলেন। শুধু তাই না, বিদেশেও বেশ কিছু স্থাপনা তৈরিতে ওনারা পরামর্শক হিসেবে যুক্ত ছিলেন। বাংলাদেশের বর্তমানে বেশ বড় বড় বিল্ডিং, বেশ কয়েকটা নাম করা বিল্ডিং রয়েছে, যেগুলো ওনাদের ফার্মের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে, ডিজাইন থেকে শুরু করে সবকিছু।
তবে পরবর্তীতে দেখা গেল যে এই যে মোস্তফা ভাই, ওনার সাথে থাকা যেই বন্ধুরা ছিলেন, ওনারা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু চলে গিয়েছিলেন, সেখানে সেটেল হয়ে গিয়েছিলেন। উনি একা হয়ে পড়েন। উনি একাকিত্বে বেশ অনেকটাই বিমর্ষ হয়ে পড়েন যে আসলে অনেকের সাথে তো ছিলাম, এরা সবাই দূরে দূরে চলে গেছে, আমি একা। তখন উনিও চিন্তা করলেন যে আমিও দেখি বিদেশ চলে যাই পরিবার সহ। 2015 সালে উনি সপরিবারে অস্ট্রেলিয়াতে চলে যান, বর্তমান সেখানেই রয়েছেন। তো উনি ওনার আসল যে নামটা, যে নামটা অফিসিয়ালি কাগজপত্রে বিভিন্ন জায়গায় রয়েছে, সেটা তো উনি প্রকাশের অনুমতি দেননি। তো উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত উনি ওনার দাদার মুখ থেকে শুনেছিলেন। ওনার দাদা বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়। মজার বিষয় হচ্ছে ওনার দাদা বাড়ি ঠিক কোন গ্রামে এটা উনি বলতে পারেন না, কেননা উনি জানিয়েছেন যে মহান মুক্তিযুদ্ধের আগেই ওনার দাদা গ্রামের সব সম্পত্তি বিক্রি করে ঢাকাতে চলে আসেন। ওনার দাদাও একজন খুবই এডুকেটেড পার্সন ছিলেন। উনি চিন্তা করেছিলেন যে উনি গ্রামে আর যাবেন না, বলতে কি যাবেন, বেড়াতে যাবেন, কিন্তু সেখানে আসলে স্থায়ীভাবে উনি থাকবেন না। এই যে মোস্তফা ভাই, ওনার বাবা কিন্তু গ্রামে গিয়েছিলেন বেশ কয়েকবার, কিন্তু ওনার যে জেনারেশন, সেই জেনারেশন থেকে আর ওভাবে গ্রামে যাওয়া হয়নি। তো ওনার দাদা বিভিন্ন সময় এই ঘটনাটি বলেছেন, তো সেটা উনি শুনেছেন। মূলত উনি যেহেতু ওই দিকটাতে যাননি বহু বছর, উনি শুধু উপজেলার নামটা বলতে পারলেও ওনার গ্রামের নামটি বলতে পারেন না। তবে এতটুকু বলেছিলেন যে গ্রামটা মধুমতি নদীর আশেপাশে কোনো একটা জায়গায় হবে। ঘটনার সময়কাল 1955 বা 56 সাল। তখন বর্ষাকাল যখন হতো, বিলে তো পানি চলে আসতো, নদীতেও পানি, বাংলাদেশের প্রেক্ষাপটে তো এমনই হয়। তো ওই সময় ওই এলাকায় একজন ব্যক্তি ছিলেন, তার নামটা জানা যায়নি। উনি কি করতেন, বিলের বিস্তীর্ণ এলাকা লিজ নিতেন। দেখা যাচ্ছে যে বিলে তো পানি চলে আসছে, যেখানে যেই জমির মালিক তার কাছে গিয়ে কথা বলতেন। এইভাবে বলতে বলতে বিস্তীর্ণ এলাকায় দেখা যাচ্ছে যে উনি ওই জায়গাটুকু শুধু বর্ষাকালের জন্য লিজ নিতেন। জমির মালিক উনি কিন্তু ওই সময় তো আর ফসল ফলাতে পারবেন না, এই কারণে খুবই অল্প টাকায় ওই এরিয়াটা ভাড়া দিয়ে দিতেন। এভাবে অনেক লোকের কাছ থেকে উনি জমি ভাড়া নিয়ে ওই এলাকাতে উনি মাছ ধরার কাজ করতেন। উনি যে একা থাকতেন বিষয়টা এরকম না, ওনার আন্ডারে আরো বেশ কয়েকজন মানুষ ছিল, তারাও মাছ ধরতেন। একা তো এত বড় এরিয়া আসলে কভার করা সম্ভব নয়। তো এই যে ভদ্রলোক উনি যে কাজটি করতেন, সেটা হচ্ছে বিলের একদম মাঝখানে বাঁশ দিয়ে খুঁটি তৈরি করে এর উপরে বাঁশের মাচা তৈরি করতেন। তারপরে একটা ইউ শেপের ছাউনি তৈরি করতেন। অনেক সময় নৌকা এই ধরনের ইউ শেপের ছাউনি দেখা যায়। তো এর ভিতরে উনি রাত্রি যাপন করতেন। ওনার একটা ডিঙি নৌকা ছিল, এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় উনি যেতেন, দেখতেন যে ওনার আন্ডারে থাকা লোকগুলো ঠিকঠাক মতো মাছ ধরছে কিনা। উনিও মাছ ধরতেন, তবে উনি যেটা করতেন সেটা হচ্ছে ওনার যে মাচা, এই মাচার উপর বসে ছিপওয়ালা যে বড়শি, এই বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করতেন। আর হচ্ছে মাঝে মাঝে উনি টানা বড়শি, যেগুলোতে ছিপ থাকে না, তারপরে এটা আমাদের এলাকায় টোন বলে, মানে মাছ যখন খাবার খায় তখন কিন্তু উপরে থাকা একটা জিনিস, যে জিনিসটা ওঠানামা করে, ওটা দেখলে বোঝা যায় যে নিচ থেকে কোনো মাছ খাবার খাচ্ছে কিনা। তো ওগুলোতে আবার টোন থাকে না। এটা এমন যে শুধু সুতার টান দেখে অনুভব করতে হয় কোনো মাছ খাবার খাচ্ছে। সাধারণত বড় মাছের জন্য এই ধরনের বড়শিগুলো ব্যবহার করা হয়। এক রাত্রে হয় কি উনি গিয়েছেন, তো ওই রাত্রে ওনার অধীনে থাকা লোকজন খুব একটা বেশি আসেনি, কেননা প্রত্যেকেরই বিভিন্ন ধরনের পারিবারিক ব্যস্ততা তো থাকেই। দেখা যাচ্ছে ওনার আন্ডারে 5-6 জন লোক আছে, এর মধ্যে 3-4 জনই নাই। তখন উনি চিন্তা করলেন যে আজকে তো অনেকেই নাই, আর পাহারা দিয়ে কি করব, এক কাজ করি, এই 1-2 জন আছে থাক, ওরা তো দূরে দূরে আছে, ওরা ওদের মধ্যে করে মাছ ধরুক, আমি আর আজকে বাইরে বের না হই, আজকে ছাউনির ভিতরেই থাকি। তখন উনি একটা টানা বড়শি ওনার বৃদ্ধাঙ্গুলির সাথে বেঁধে রেখেছেন। এরপর উনি চিন্তা করলেন যে আমি ঘুমিয়ে যাই, যদি টান অনুভূত হয় তখন তো আমি টের পাবই, তখন তো আর কোনো সমস্যা নাই। তো এরকমই চিন্তা করেছেন উনি। এরপর গভীর রাতের বেলা যেটা হয় সেটা হচ্ছে যে ওনাকে এমন টান দিয়েছে, মানে এমন কোন বড় মাছ এই খাবারটা খেয়েছে, হ্যাচকা টান দিয়েছে, উনি একদম ওই যে উপরে থাকা ছাউনির ভেতর থেকে পানির মধ্যে পড়ে গেছেন। আচমকা ঘুমের মধ্যে পানির মধ্যে পড়ে যাবার কারণে
উনি আসলে ওভাবে ঠিকমতো সাঁতার কাটতেও পারেননি। আসলে বাস্তবতা কি হয়েছিল ওই সময় এটাও জানা যায় না। যতটুকু আমি এই পর্যন্ত তথ্য বললাম এটা কিন্তু মানুষ অনুমান করেছিল, কারণ উনি মাঝে মাঝে এই কাজটি করতেন, জাস্ট মানুষের অনুমান ছিল। সকালবেলা ওনাকে তো আর পাওয়া যায় না, নিচে ওনার ডিঙি নৌকা আছে, এদিকে ওনার আন্ডারে থাকা যে লোকজনগুলো ছিল তারা তো চলে আসছে ওনাকে ডাকার জন্য, তারাও ডিঙি নৌকা নিয়ে চলে আসছে ফজরের পরপরই। কিন্তু দেখা গেল যে নিচে ডিঙি নৌকা আছে বিলের মাঝখানে, কিন্তু ছাউনির মধ্যে উনি নাই। এখন সবাই চিন্তা করলেন যে কি ব্যাপার, এখানে তো তার থাকার কথা, ডিঙি নৌকাটা এখানে আছে, সবকিছু এখানে আছে, কিন্তু সে নাই, ঘটনাটা কি? এর মধ্যে তারা একটা বিষয় খেয়াল করলেন, তা হচ্ছে পানির উপরে বালিশ ভিজে ভেসে আছে, ডুবে যায়নি। তখন সবাই একটা বিষয় চিন্তা করলেন যে বালিশ কেন ভিজে আছে, নিশ্চয়ই কোনো একটা হ্যাচকা টানে তাকে পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যার কারণে ওই তার সাথে সাথে বালিশ কাঁথাও নিচে পড়ে গেছে। তবে কাঁথাটা পুরোপুরি নিচে পড়েনি, কাঁথাটা আংশিক ঝুলেছিল। তো এই জিনিসগুলো যখন সবাই দেখেছেন, সবাই তো চিন্তায় পড়ে যান যে উনি কোথায় গেলেন। তারপরও পরিবারকে জানিয়েছেন যে উনি পরিবারের কাছে গিয়েছেন কিনা। তার বাড়ি ওই একই গ্রামেই ছিল, সাইডে আর কি, কিন্তু পরিবারের সদস্যরা জানান যে উনি বাড়িতে ফেরেননি। কোথায় গেল সবাই তো চিন্তায় পড়ে গেলেন। সারাদিন পার হয়ে গেল, উনি আর এলেন না। এদিকে যখন আশেপাশের যতটুকু আলামত, এই আলামত দেখে সবাই বুঝতে পারলেন যে উনি তো মাঝে মাঝে এই যে ওনার বৃদ্ধাঙ্গুলি, পায়ের যে বৃদ্ধাঙ্গুলি, এইটার সাথে টানা বসি সুতা বেঁধে রাখতেন, হয়তোবা বড় কোনো মাছ টান দিয়ে ওনাকে পানির মধ্যে নিয়ে গেছে। সবার যখন এরকমই ধারণা হলো যে মাছে তাকে টেনে নিয়ে গেছে, এখন তার ডেড বডি তো উদ্ধার করতে হবে। এখন আশেপাশে তারা অনেক খোঁজাখুঁজি করেও তার ডেড বডির কোনো সন্ধান পেলেন না। কি করা যায়, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, যখন 3 দিন হয়ে গেল তখন সবাই চিন্তা করলেন যে মনে হয় তার ডেড বডিটা মাছে খেয়ে ফেলেছে। তখন নাকি অনেক বড় বড় মাছ ওই বিলে আসতো, অনেকেই মাছ ধরেছেন, বড় বড় মাগুর মাছও ধরেছেন, বোয়াল মাছ ধরেছেন, অনেক বড় বড় মাছ ওই সময় পাওয়া যেত। তো যথারীতি প্রথম 1 দিন 2 দিন ওনারা ধরেন নাই, তৃতীয় দিন মাছ ধরতে ওনারাও গিয়েছেন। যাবার পর ওই সময় হয় কি, যেহেতু ওই যেই ভদ্রলোক যিনি মানে হারিয়ে গেছেন, যাকে পাওয়া যাচ্ছে না, উনি তো বিস্তীর্ণ এলাকা লিজ নিতেন। যেহেতু মেইন লোক মারা গেছে, তখন গ্রামের আরো বেশ কিছু মানুষজন চিন্তা করলেন যে আরে এই আসল লোক তো খুঁজে পাওয়া যাচ্ছে না, মারাই গেছে নিশ্চিত, কারণ পানির নিচে নিশ্চয়ই কয়েকদিন কোনো মানুষ বেঁচে থাকবে না, আমরা গিয়ে মাছ টাছ ধরি। তো এরকম তৃতীয় দিন রাতের বেলা বেশ কিছু লোকজন মাছ ধরতে আসছে। চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, তবে পূর্ণিমা ছিল, বিষয়টা এরকম না, ছিল মোটামুটি চাঁদের আলো দেখা যাচ্ছে। সবাই হারিকেন নিয়ে, ডিঙি নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় যে মাছ ধরছেন, হঠাৎ করে ভুস করে একটা আওয়াজ সবাই পেলেন, মনে হলো পানির নিচ থেকে কিছু একটা ভেসে উঠেছে। ওই সময় কিন্তু টর্চ লাইট পাওয়া যেত, স্টিলের এক ধরনের টর্চ লাইট পাওয়া যেত পাকিস্তান পিরিয়ডে। তো এটা সবার কাছে অ্যাভেলেবল ছিল না, তবে ওই সময় যারা মাছ ধরতে এসেছিলেন তাদের 1-2 জনের কাছে এটা ছিল। আসছে দেখা যাচ্ছে যে 15-20 জন লোক 15-20টা ডিঙি নৌকা নিয়ে আসছে, এর মধ্যে 1-2 জনের কাছে ছিল। ওনাদের যখন টর্চ লাইটের আলোর মধ্যে ওই জিনিসটা পড়ে যায়, দেখা গেল একটা ডেড বডি দেখা যাচ্ছে। ডেড বডিটা দেখে মনে হচ্ছে যে এটা বেশ অনেকটা মোটা, ফুলে গেছে, কোনো মানুষের ডেড বডি। হাত পাগুলো এমন ভাবে উপর দিকে উঠে আছে, বিশেষ করে লাশ ফুলে গেলে যেরকমটা হয় আর কি। তখন তো বুঝে ফেলছেন যে এইটা তো ওই লোকের ডেড বডি, যাকে 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না। তখন ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করলেন, এই যে ওর ডেড বডি পাওয়া গেছে রে, তাড়াতাড়ি এদিকে আয়। তখন ওই দূরে দূরে যারা ছিলেন আর কি, তারা নৌকা নিয়ে ওই দিকটাতে আসতে থাকেন, আর যাদের কাছে টর্চ লাইট ছিল তারা ওই ডেড বডির দিকেই টর্চ লাইটটা ধরে রেখেছেন। এখন হয়েছে কি, ওই যখনই নৌকা নিয়ে ওই ডেড বডির খুব কাছাকাছি চলে আসছেন, ওনারা কিন্তু খেয়াল করেছেন যে ওনার বৃদ্ধাঙ্গুলির সাথে একটা সুতা বাঁধা, এটা কিন্তু খেয়াল করেছেন। তখন তাদের অনুমানটাই সত্যি হয়ে যায় যে সত্যি সে অন্যান্য সময় যে কাজ করত ওই রাত্রে একই কাজ করেছিল। যেই না ডেড বডির কাছাকাছি চলে আসেন লোকজন নৌকা নিয়ে, তখন
হয় কি, ওই ডেড বডিতে একটা টান অনুভূত হয়। টান যখন অনুভূত হয়, মনে হচ্ছে যে নিচ থেকে কোনো একটা জিনিস ওই ডেড বডিকে টেনে অন্যদিকে নিয়ে যাচ্ছে। মানে ওখানে বড় কোনো মাছ আছে, মাছ মানুষের উপস্থিতি টের পেয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছে। তখন লোকজন কি করে, অদ্ভুত ব্যাপার হচ্ছে, অনেকেই বিভিন্ন ভাবে ওই ডেড বডিকে অনুসরণ করে মাছটিকে ধরার চেষ্টা করেও পারছিলেন না কেউই। এরকম 15-20 মিনিট করার পর হঠাৎ করে হয় কি, ওই ডেড বডিটা আবার পানির নিচে তলিয়ে যায়। মনে হলো ওই মাছটা গভীর পানিতে চলে গেছে, তখন ওই ডেড বডি সমেত সে নিচের দিকে তলিয়ে গেছে। তখন মানুষজন চিন্তা করলো এই মাছটাকে তো পাওয়াই যাবে, কেননা এই মাছটা এই ডেড বডিকে নিয়ে ঘুরছে বিভিন্ন জায়গায়, তার শরীরে শক্তি তো এখন কমে গেছে। একটা ডেড বডি যে পানির উপর ভেসে উঠবে, এই জিনিসটাকে পানির নিচে তলিয়ে রেখেছে, তাহলে মাছের আকার কত বড় আর এর শক্তি কতটুকু, কিন্তু কয়দিন এভাবে। সবাই আবার চিন্তা করলেন ডেড বডিতে যেহেতু পচন ধরে গেছে, এমনও তো হতে পারে যে বেশি টানাটানির কারণে মাছ যদি বেশি জোরে টানাটানি করে, তাহলে পায়ের একটা অংশ আলাদা হয়ে যেতে পারে, বা ওই বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা ছিঁড়ে গিয়ে তো মাছও আলাদা হয়ে যেতে পারে। এটাই হওয়া স্বাভাবিক, খুব সাবধানে কাজ করতে হবে, আর ডেড বডি আবার ভেসে উঠবে। তবে ওনারা ওই রাত্রে সারাদিন খোঁজাখুঁজি করার পরও ডেড বডি আর নতুন করে ভেসে ওঠেনি। সবাই যখন সকালবেলা জানতে পারলো এই ঘটনা, ডেড বডিকে দেখা গেছে, ওই মাছটা এখনো ডেড বডির সাথেই আছে, তখন তো সবার মাথার মধ্যে একটা জিনিস চিন্তা চলেই আসে যে ওই মাছটা না জানি কত বড়, ওটাকে ধরতে হবে। এখন দিনের বেলাতে সবাই নৌকা নিয়ে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু ডেড বডিকে কেউ দেখতে পায়নি। এখন ডেড বডি যদি ভেসে না ওঠে বা ডেড বডি দেখা না যায়, তাহলে তো ওই মাছের অবস্থানটা শনাক্ত করা যাচ্ছে না। দিনের বেলা সবাই অনেক চেষ্টা করেছেন, পাননি। সবাই ধারণা করেছিল হয়তো ভাই ডেড বডিকে নিয়ে ওই মধুমতি নদী ধরে অন্য কোথাও চলে গেছে, এদিকে আর নাই। সবাই এরকমই চিন্তা করেছিলেন। এর মধ্যে একটা লোক, উনি দিনের বেলা বের হইতে পারেন নাই, তার অন্য একটা কাজ ছিল। চিন্তা করলেন যে আজকে আমি রাতের বেলা বের হবো দেখি। তবে রাতের বেলা উনি একাই যে বের হয়েছেন বিষয়টা এরকম না, আরো বেশ কিছু লোকজন বের হয়েছেন যে ওই মাছটাকে ধরবো। সবার মাথার মধ্যে ওইটাই কাজ করছে, মাছটাকে ধরবো। তো উনি যখন বের হয়েছেন, তখন ওর স্ত্রী বলতেছেন যে আরে লোকটা মারা গেল, অথচ এখনো তার দাফন কাফন হলো না। এটাকে একটা কথা, সবাই আছে মাছ নিয়ে, সবাই মাছ ধরতে চায়। একটা লোকও বলে না যে এই পরিবারের কাছে এই লোকটার লাশটা হস্তান্তর করি, লাশটা উদ্ধার করি। একটা লোক এটা বলে না। মানুষজনের কি বিবেক মরে গেল? এই কথাটা ওই ব্যক্তির মাথায় লাগে যে আসলেই তো তাই, আমরা সবাই মাছের জন্য পাগল হয়ে গেছি, এত বড় মাছ ধরবো, এত বড় মাছ পাবো, কিন্তু একটা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলেন, তার সন্তানাদি কান্নাকাটি করছে, তার শেষকৃত্যের একটা ব্যবস্থা করতে হবে, দাফন কাফন করতে হবে, এই চিন্তা তো আমাদের মাথায় নেই। আমরা আছি এই মাছ নিয়ে। তখন উনি চিন্তা করলেন যে যাই, আমি এই মাছের সন্ধানে না গিয়ে আমি লাশের সন্ধানে যাই, লাশটা উদ্ধার করব, তারপর মাছ পেলে পেলাম, না পেলে কোনো আফসোস নেই, লাশটা উদ্ধার করে অন্তত তার পরিবারের কাছে হস্তান্তর করি। উনি ওনার স্ত্রীর কথায় মনটা পরিবর্তন করে বের হয়েছেন। তখন ওনার মাথায় একটাই জিনিস কাজ করছে যে আল্লাহ তুমি ওই লাশটার সন্ধান আমাকে মিলাই দাও, আমি পরিবারের কাছে এটা হস্তান্তর করি। এরপর উনি বের হয়েছেন। বের হয়ে ঘন্টাখানিক খুঁজলেন। এর মধ্যে দেখা গেল যে আরো কিছু নৌকায় কিছু লোকজনের সাথে ওনার দেখা হলো, ওনাদের গ্রামেরই লোকজন। উনি বলতেছেন এই লাশটাকে দেখেছো? তখন বলতেছে আরে লাশ আছে নাকি এখন, আর ওই লাশ দেখো ওই মাছেই খেয়ে ফেলছে, এখন মাছ ধরার জন্য আমরা বেরোইছি, দেখো না কত বড় বড় টেটা নিয়ে বেরোইছি, ওই দিন তো পাই নাই, এইবার যদি খালি দেখি একদম টেটা বিদায় দিব মাছের শরীরে। তখন লোকটা বলে আরে ভাই আগে লাশটা উদ্ধার করো, লাশটা উদ্ধার করাটা বেশি জরুরি। লোকজন আবার তাকে একটু টিকা টিপ্পনি কাটছে যে যে মারা গেছে তাকে নিয়ে তো চিন্তা করে লাভ কি, যেটা জীবিত আছে ওইটারে আগে ধরি, এরকম কথা বলছেন। কিন্তু উনি এই কথাগুলোতে আসলে ওইভাবে ভ্রুক্ষেপ না করে উনি ওই নৌকা নিয়ে আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার চেষ্টা করছেন। উনি খুঁজছেন, তখন মোটামুটি ফজরের আজান দিবে ভাব। এর মধ্যে কিন্তু উনি কিছুই দেখেন নাই, স্বাভাবিকভাবে উনি খোঁজাখুঁজি করেছেন। অনেকটা সময় পার হয়ে গেছে, ফজরের আজান দিবে ভাব। এমন সময় হঠাৎ করে ওনার নৌকা থেকে মোটামুটি 10-15 হাত দূরে ভুস করে একটা লাশ ভেসে ওঠে পানির নিচ থেকে। তখন তো উনি এটা দেখেছেন
দেখার পর উনি বলছেন আলহামদুলিল্লাহ, এইবার লাশটা আমি আস্তে আস্তে সংগ্রহ করি, কেননা তাড়াহুড়া করে নৌকার বৈঠা চালালে তো মাছটা টের পেয়ে যাবে, কারণ মাছটা ওইটার সাথেই আছে, এতটুকু বুঝতে পেরেছিলেন। কারণ উনিও খেয়াল করেছিলেন, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, উনি খেয়াল করেছিলেন যে তখনও ওনার বৃদ্ধাঙ্গুলির সাথে ওই দইটা বাঁধা, দইটার টান অনুভূত হচ্ছে, দেখা যাচ্ছে ওই দইটার সাথে কিছু একটা আছে। উনি আস্তে আস্তে নৌকা নিয়ে ওই লাশটার কাছে গেলেন। লাশটা কিন্তু ওরকমই আছে, এমনি পানিতে ভেসে থাকা অবস্থায় হালকা নড়াচড়া করে, পানির স্রোতের কারণে ওরকম হচ্ছে। এরপর উনি লাশের কাছে গিয়েছেন, বিসমিল্লাহ বলে খুব সাবধানে লাশটা উনি টেনে ওনার নৌকার উপর তোলেন। যেহেতু প্রায় 4-5 দিন হয়ে গেছে, লাশটা ফুলে গেছে, পচেও গেছে, তবে পোকা ধরেনি আর কি, দুর্গন্ধ বের হচ্ছে। উনি লাশটা যখন তোলেন, তোলার পর উনি তখন চিন্তা করলেন যে আচ্ছা, লাশের সাথে তো এখন যে সুতা, বিশেষ করে বৃদ্ধাঙ্গুলির সাথে সুতা বাঁধা, এই সুতাটা এখন খুলি। এখন খুলে উনি তো ছেড়ে দিবেন না কি করবেন, উনি চিন্তা করলেন যেহেতু লাশটা আমি উদ্ধার করছি আলহামদুলিল্লাহ, পরিবারের কাছে এখন হস্তান্তর করব, এখন এই সুতাটা একটা কাজ করি, আমি তো এত বড় মাছ ধরে রাখতে পারবো না, এই নৌকার সাথে যে কাঠ আছে এই কাঠের সাথে এই সুতাটা গিট দিয়ে রাখি, তারপর দেখি কি হয়, তারপর দেখি আস্তে আস্তে মাছটা তুলতে পারি কিনা। উনি খেয়াল করলেন এই যে উনি লাশটা তুললেন, গিট খুলে আবার কাঠের সাথে উনি বাঁধলেন, এর মধ্যে কিন্তু ওই সুতায় একটা টানও অনুভূত হয়নি। কিন্তু উনি বুঝতে পারছিলেন যে এখানে মাছ আছে, কিন্তু মাছটা কেন পালিয়ে যাচ্ছে না, এটা উনি চিন্তা করলেন। উনি যখন ওই সুতাটা নৌকার পাটাতন বা সাইডের কোনো কাঠের সাথে গিট দিয়েছেন, এরপর ওই সুতা ধরে আস্তে আস্তে টানার চেষ্টা করছেন। উনি দেখতে পেলেন যে একটা বিশাল বড় সাইজের মাছ আছে, মাছটা লেজ দিয়ে মাঝে মাঝে এই পানির ভেতরে আন্দোলন করার চেষ্টা করছে এবং মাছটা কাছেও চলে আসছে, তেমন কোনো শক্তি প্রয়োগ করছে না সে পালিয়ে যাবার। এটা দেখে উনি অবাক হলেন আর চিন্তা করলেন টানা কয়েকদিন এই লাশটা নিয়ে এসে চলাচল করছে, মনে হয় খুব ক্লান্ত হয়ে গেছে, শরীরে শক্তি নেই, এই কারণেই সে শক্তি প্রয়োগ বা শক্তি দেখাতে পারছে না। উনি যখন সুতার শেষ মাথা, যেটা মাছের মুখের সাথে লাগানো, এইটার কাছাকাছি যখন চলে আসছেন, হঠাৎ করে যেটা ঘটে, এটা ঘটার জন্য আসলে কেউই প্রস্তুত থাকে না বা এটা দেখার জন্য কেউই প্রস্তুত থাকে না। উনি দেখলেন মাছটা তার মাথাটা অনেকটাই সাপের ফনার মতো উপরে তুলে ফেলেছে। তোলার পর ওই লোককে বলতেছে, কিরে বেটা, তুই ভালো মানুষ, আসলেই তুই ভালো মানুষ, তোকে আমি ধরা দিলাম, কিন্তু ধরা দিলাম মানে এই না যে তুই আমাকে ধরে নিয়ে যাবি। এর আগে যারা আসছে এরা সবাই এই লাশটার পরিবর্তে আমাকে ধরার জন্য আসছে, এই জন্য কেউ ধরতে পারেনি। এই প্রথম একজন মানুষ পাইলাম যে লাশটা নেয়ার জন্য আসছে। শোন, আমি ওই সময় অনিচ্ছাকৃতভাবে একটা খাবার খেয়ে ফেলি, তখন এই বড়শির সাথে আটকে যাই, ওখান থেকে পালানোর চেষ্টা করতে গেলে সাথে সাথে এই লোকটাও চলে আসে। এই লোকটা আমাকে দেখেও ফেলে, যখন পানির মধ্যে পড়ে যায় তখন আমারও কিছু করার ছিল না, কারণ তখন আমি এই লোকটার সাথে আটকে গেছি, তখন আমাকেও পালাতে হবে ওখান থেকে। আমারও মাথা কাজ করতেছিল না, আমি পালানোর চেষ্টা করতেছিলাম, ওই লোকটা ডুবে মারা যায়। এখন এই লোকটার সাথে আমি আটকে গেছিলাম। আমি অপেক্ষায় ছিলাম কখন কোনো মানুষ এসে শুধু এই লাশটার কথাই চিন্তা করে, কিন্তু কেউ আসেনি। আমি বুঝতে পারলাম যে তুই এই লাশটা নেয়ার করবি, এটা স্বাভাবিক, এই জন্যই আমি তোর কাছে আসলাম, এই কথাগুলো বললাম। মনে রাখিস, আমি না চাইলে তুই এই মাছের দড়ি খুলতে পারতি না, তুই পেরেছিস, এর পিছনে আরো কিছু কারণ আছে, সেগুলো আমি বলবো না। তবে মনে রাখিস যে আমি এই লাশটার সাথে আটকে গেছিলাম, কোনো ভালো মানুষ যদি এটা খুলে দেয় তবে আমি মুক্তি পেতাম, তা না হলে আমি মুক্তি পেতাম না। আমাকে মুক্তি দেবার জন্য ধন্যবাদ। যা, লাশটা তার পরিবারের কাছে পৌঁছে দে, আর আমাকে ধরার চেষ্টা করতে নিষেধ করবি তোর গ্রামের লোকদেরকে। এই বলেই নাকি মাছটা একটা হাসি দেয়, মানে হি হি করে একটা হাসি দিয়ে আবার পানিতে ডুব দিয়ে চলে যায়। ওই ব্যক্তি যতটুকু বলেছিলেন যে এটা ছিল বিশাল আকৃতির একটা বোয়াল মাছ। এখন উনি এটা দেখলেন, মাছ ওনার সাথে কথা বলে, উনি শুধু বড় বড় চোখ করে তাকিয়েছিলেন, উনি কোনো কথা বলার মতো শক্তি ছিল না। এরপরে উনি নৌকার মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যান।
এদিকে ওই রাতের বেলা অনেকেই যারা মাছ ধরার জন্য বাইরে বেরিয়েছিলেন তারা যখন সকালের দিকে বাড়ির দিকে ফিরছিলেন তখন দেখা যাচ্ছে একটা নৌকা ভাসছে। নৌকার উপরে একটা ফুলে ওঠা লাশ দেখা যাচ্ছে আর নৌকার এক সাইডে একটা লোক পড়ে আছে। লোকজন তো কাছাকাছি যায়, গিয়ে দেখে যে এই অবস্থা। তখন ওই নৌকাকে তীরে নিয়ে আসে, মানে পাড়ে নিয়ে আসার পর ডেড বডিটাও তারা পরিবারের কাছে হস্তান্তর করেন। ওই লোকটাকেও তার বাড়িতে পৌঁছে দেন। লোকটার জ্ঞান ফেরে পরবর্তীতে উনি সব কথা খুলে বলেন এই ঘটনা। গ্রামবাসীদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে এরকম একটা ঘটনা ঘটলো। এখন এই ঘটনা এখানেই সমাপ্ত হলে ভালো হতো, কিন্তু ঘটনাটা এখানেই সমাপ্ত হলো না। রাতের বেলা নাকি মাঝে মাঝেই ওই বিশাল আকৃতির ওই মাছটাকে দেখা যেত। কিভাবে? কোন লোক রাতের বেলা মাছ ধরছে, দেখা যাচ্ছে দূর থেকে পানি উঁচু হয়ে ঢেউয়ের মতো হয়ে তার দিকে এগিয়ে আসে। সমুদ্রে যেভাবে আমরা দেখি যে ঢেউ উঁচু হয়ে পাড়ে এসে আশ্রে পড়ছে, মনে হচ্ছে বিশাল কিছু কোন নৌকার দিকে ধেয়ে আসছে। যেই না ওই নৌকার কাছাকাছি আসতো তখনই ওই ঢেউটা পানির সাথে মিশে যেত, মানে ওই ঢেউ আর থাকতো না। বোঝাই যাচ্ছিল ওই ঢেউয়ের ওইখানে পানির নিচে কিছু একটা আছে। তো এরকম কিন্তু দেখছিল। কোন কোন মানুষ ওই বোয়াল মাছটাকে দেখেছেও, বিভিন্ন সময় দেখেছে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে শোনা যায়নি। এদিকে হয় কি, এরকম জিনিস যখন অনেকেই দেখছিল ওই বোয়াল মাছটাকে, মানুষজনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে না জানি আমাদেরকে কখন খেয়ে ফেলে। সে যেভাবে ঢেউ সৃষ্টি করে আসে, ওই ঢেউ যদি ডিঙি নৌকা উল্টে যায়, পানির মধ্যে কেউ পড়ে গেলে এই জিনিসটা তো তাকে খেয়ে ফেলবে। তখন স্থানীয় লোকজন ওই এলাকার ভালো একজন আলেমের কাছে যান, যিনি রুকিয়া সংক্রান্ত বিষয়ে পারদর্শী ছিলেন। ওনার বয়স ছিল 50-55 বছর। ওনার নামটা জানা যায়, খুব রিনাউন্ড একজন ব্যক্তি ছিলেন। ওনার নাম ছিল মাওলানা ইলিয়াস। ওই ইলিয়াস হুজুরের কাছে গিয়ে যখন বিষয়টা খুলে বলা হয়, ইলিয়াস হুজুর বললেন যে ঠিক আছে, আমি বিষয়টাকে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, এরপরে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় আমি দেখব। আপনারা কয়েকদিন পরে আসেন, আর এর মধ্যে পানিতে, বিশেষ করে যেই এলাকাগুলোতে ওকে দেখা যায় ওদিকে মাছ ধরতে যাবার দরকার নেই। উনি এই পরামর্শ দেন। উনি 3-4 দিন পর ওনার ছাত্র মারফত ওই গ্রামের একজন ব্যক্তির কাছে খবর পাঠান যে যারা আসছিলেন আমার সাথে কথা বলার জন্য তারা একটু আসেন। তারা আসেন। আসার পর হুজুর বলেন যে মূলত এই যে মাছটা, এটা পানির একটা ভয়ঙ্কর শক্তিশালী জিন। তবে এই জিনটা খারাপও বলা যাবে না, ভালোও বলা যাবে না। সে যে মানুষের উপকার করবে বিষয়টা এরকম না, আবার যে ক্ষতিও করবে বিষয়টা এরকম না, সে তার মতো থাকে। মূলত একটা সময় সে একটা ভুল করে ফেলেছিল, একজন সুফি দরবেশের সাথে বেয়াদবি করে ফেলেছিল, এবং বেয়াদবিটা খুবই মারাত্মক লেভেলের বেয়াদবি ছিল, যার কারণে শাস্তি হিসাবে তাকে বোতল বন্দি করে মাটিতে পুঁতে দেওয়া হয়। কিন্তু হয় কি যে ওই মধুমতির একটা পাড় ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর পানির যেই তোরে বা চাপে যে পাড়টা ভেঙে যায়, ভেঙে ধপাস করে পানির উপর পড়ে, ওই সময় ওই পাড়টা ভেঙে যায়। মাটির বেশ গভীরে ওই একটা বোতল রাখা ছিল, যেই বোতলের মধ্যে ওই জিনটা বন্দি ছিল। বন্দি থাকার পর যখন ওই পাড়টা ভেঙে যায়, অনেক দিন আগের বোতল, দেখা যাচ্ছে যে ওই ভেঙে যাওয়ার পর যখন ওই বোতলটা আলগা হয়ে গেছে, পানির উপর পড়ে গেছে, এর কিছুক্ষণ পর পরই নাকি আর একটা চাপ, মানে এই যে মাটির একটা চাপ আর কি, বা একটা অংশ ভেঙে পড়ে ওখানে। তো ওই জিনিসটা যখন গিয়ে ওই বোতলের উপর আঘাত করে, তখন বোতলটা ভেঙে যায়, সেও মুক্তি লাভ করে। মুক্তি লাভ করার পর সে এদিক দিয়েই ঘুরে বেড়াচ্ছে, আর ওই সময় সে ক্ষুধার্ত ছিল, এই কারণে সে একটা খাবার দেখে খেয়ে ফেলে, আর তখন সে আটকে যায়। এখন এটাকে আসলে বন্দি করা যাবে না, সে যদিও কারো ক্ষতি করছে না, তবে এটাকে এখান থেকে দূরে সরিয়ে দেওয়া যেতে পারে। তুমি বাবা তোমার জায়গায় চলে যাও, তোমার আত্মীয় স্বজনের কাছে চলে যাও, মানুষজন ভয় পাচ্ছে, বর্ষাকাল, অনেকেই মাছ ধরে, তুমি তোমার জায়গায় চলে যাও, এরকমটা বলা যেতে পারে। এটার জন্য যে রুকিয়া সেটা করা যেতে পারে। তো এরকমটা উনি ওখানে বলে দেন, এবং বলে দেন যে আমি কয়েকদিন পর আমার কয়েকজন ছাত্রদেরকে নিয়ে আপনাদের এলাকায় আসবো, এসে রাতের বেলা ওখানে রুকিয়া করে ওই জিনটার সাথে কথা বলে তাকে বিদায় করে দিব, এরকমটা বলেন। এখন বিষয় হচ্ছে এখানে আরো কয়েকটা জটিল একটা বিষয় কাজ করেছে, তা হচ্ছে এই জিনটা দীর্ঘদিন বন্দী ছিল। এই বন্দী থাকার কারণে তার শরীরে শক্তি কিছুটা কমে গেছে, এটাই স্বাভাবিক। এটা পানির জিন, পানির মধ্যে তাদের শক্তি কিন্তু বেশি থাকে। এই জিনিসটাকে ঠিক যেভাবে যেই পদ্ধতিতে
উনি হাজির করতে চাচ্ছেন, এই পদ্ধতিটা কি ঠিক আছে? এটাও কিন্তু ওনার ভিতরে একটা চিন্তা কাজ করেছে। উনি কি করেছেন, ওনার সিনিয়র আর একজন বড় ভাই, উনি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছেন তখন ওনার মাদ্রাসায় লেখাপড়া শেষ, মানে মাওলানাও শেষ হয়ে গেছে। তবে ওনাদের দুইজনেরই ওস্তাদ ছিল একজনই। তো সিনিয়র বড় ভাইকেও উনি খুব সম্মান করতেন, দেখা হতো। ওনার থেকে বয়সে 20-22 বছরের বড় আর কি। ওনার বয়স ওই সময় 50-55 বছরের উপরে, তার বয়স যদি আরো 20 বছর বেশি থাকে তাহলে তার বয়স 75-এর মতো, এরকম আর কি, 75, 76, 77 এরকম হতে পারে। এর মধ্যে উনি তার কাছে গিয়েছেন, যার পর বিষয়টা খুলে বলেন আমি তো এরকম একটা রুকিয়া করতে যাব, এরকম একটা ঘটনা, এরকম একটা মাস কেন্দ্রিক একটা বিষয়। তখন ওই বড় ভাই উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলেন যে তুমি কবে যেতে চাও, এরকম সময় টময় বলে আমি এরকম এরকম যেতে চাই, কোন পদ্ধতিতে কাজ করতে চাও? তখন উনি বলেন যে আমি এই পদ্ধতিতে কাজ করতে চাই। তখন ওই বড় ভাই বলেন আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, যদি কোনো পরিবর্তন হয় তোমার এই পদ্ধতির, আমি যদি কোনো তথ্য পাই যে না এই পদ্ধতিতে না অন্য পদ্ধতিতে, তাহলে আমি তোমাকে জানাবো, তারপরে তুমি ওই পদ্ধতি অনুযায়ী কাজ করো, তা না হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। উনি কিন্তু তখনও ওই জিন সম্পর্কে বেশ একটা জানতেন না, মানে ওই যে বড় ভাই আর কি হুজুরদার কাছে গিয়েছিলেন, ইলিয়াস হুজুর কাছে গিয়েছিলেন। এরপর ওই বড় ভাই বলে দেন যে তুমি আমার চূড়ান্ত সম্মতি ছাড়া এই কাজটি করতে যেও না, আমার পরামর্শ অনুযায়ী তুমি কাজটি করো। এখন হয়েছে কি, ওই যে নির্দিষ্ট যে দিনের কথা বলেছিলেন হুজুর, ওই দিনের আগেই কয়েকজন লোক এসে ওনাকে বারবার তাকাতে দিয়ে যায়, হুজুর আমরা তো মাছ ধরতে নামতে পারতেছি না, ভয় লাগতেছে, আপনি আসেন আসেন আসেন। এদিকে ইলিয়াস হুজুর ওনার সেই বড় ভাইয়ের তথ্যের অপেক্ষায় থাকতে থাকতে একটা সময় দেখা গেল যে ওই লোকজন এসে ওনার বাসার উপর বসে আছে যে হুজুর চলেন চলেন। তখন তো মোবাইল ফোনের যুগ ছিল না যে তথ্য ফোনে ফোনে নিয়ে নেবেন। একরকম বাধ্য হয়েই, উপায়ন্ত না দেখেই ইলিয়াস হুজুর ওনার 5 জন ছাত্র নিয়ে ওই লোকদের সাথে রওনা হন। উনি তো চলে গেছেন। যাবার পর এশার নামাজের পর উনি ওনার 5 জন ছাত্রকে নিয়ে বসেছেন নদীর পাড়ে, আর গ্রামের বেশ সাহসী 20-25 জন লোককে দূরে দাঁড়িয়ে থাকতে বলেছেন এবং বলেছেন যদি কখনো সাহায্যের দরকার হয় তোমরা কিন্তু এগিয়ে আসবা, আশা করি লাগবে না, তারপরে এগিয়ে আসবা। তো ইলিয়াস হুজুর উনি ওনার ছাত্রদের এই 5 জনকে গোল করে বসিয়েছেন, মাঝখানে উনি বসেছেন। একদম ওই নদী তো না, ওইটা যেটা বিল আর কি, বিলের একটা নির্দিষ্ট জায়গায়, যেই জায়গার ওই জায়গাটার কাছাকাছি জায়গায় আর কি ওই মাছটাকে দেখা গিয়েছিল আর কি। ওখানে উনি বসে ওজিফা শুরু করেছেন, রুকিয়া শুরু করেছেন। মিনিট 10 উনি রুকিয়া করতেই হঠাৎ করে দেখা যাচ্ছে সুনামির মতো বিশাল একটা ঢেউ ওনাদের দিকে ধেয়ে আসছে। উনি প্রথম দিকে ভয় পাননি, তবে ওনার যে স্টুডেন্ট ওদের বয়স কিন্তু কম ছিল, এরা তো ভয় পাচ্ছে। উনি বলছেন খবরদার পড়া থামাবা না, তোমরা পড়া চালিয়ে যাও, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওই ঢেউটা কাছাকাছি এসে একদম নেমে গেল, মানে ঢেউ যে তীরে আশ্রে পড়বে বিষয়টা এরকম না, নেমে গেল। সবাই চিন্তা করলেন মনে হয় এই জিনিসটা এখানে চলে এসেছে, আর যেহেতু কোনো আক্রমণ করছে না, কোনো সমস্যা নেই। এরই মধ্যে ঘটে গেল আর একটা ঘটনা। হঠাৎ করে ভয়ঙ্কর আকৃতির একটা মাছের মাথা পানির উপর ভেসে উঠল। বিশাল তার হা, মানে মুখটা বিশাল বড়, হা করে মানে একটা শব্দ করেছে, হা এইভাবে একটা শব্দ করেছে, এরকম করে ওই হুজুরের দিকে আগানো শুরু করেছে। যেই না আগানো শুরু করেছে, এই বিভৎস দৃশ্য দেখে উনি এটাও খেয়াল করলেন যে ওর মুখের মধ্যে সুচালো অনেকগুলো দাগ। এই জিনিস দেখে হুজুর ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। যিনি রুকিয়া করছেন, এত সাহসী একজন লোক, উনি ওখানে অজ্ঞান হয়ে গেছেন। ওনার থেকে অল্প বয়স্ক স্টুডেন্ট 5 জন ওখানে বসে আছে। এদের অবস্থা কি হবে? দূর থেকে যেই গ্রামবাসী যারা দাঁড়িয়েছেন কি, এনারা যখন দেখছেন হুজুর অজ্ঞান হয়ে গেছে, এদিকে তার ছাত্ররাও দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে পালানোর জন্য, আর ওই ভয়ঙ্কর আকৃতির মাছের মাথাটাও তারা দেখে ফেলেছেন। এখন ওনারা কি করবেন? ওনারা তো দোয়া দূরত কিছু জানেন না, ওরা শুধু আল্লাহর নাম নিতে নিতে উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছেন। এর মধ্যে একজন বৃদ্ধ লোক হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে এগিয়ে এসে বলে, এই থামো, তোমরা থামো, কেউ দৌড়ায়ও না, সবাই দাঁড়াও এখানে, আমি দেখতেছি। তখন বলে আপনি কে? বলে যে আমি আসলে সেই ব্যক্তি যার কাছে তোমাদের এই হুজুর গেছিল, আমার অপেক্ষায় তো ছিল না, আমি বুঝতে পারলাম যে একটা ঝামেলা এখানে হবে, এই জন্য আমি আবার এদিকে চলে আসছি, মানুষের কাছে শুনতে শুনতে চলে আসছি যে এইখানে রুকিয়া করবে। এখন কেউ দৌড়ায় না, থামো, আমি দেখতেছি বিষয়টা। তখন উনি এগিয়েছেন ওইদিকে। ওই যে মাছটা, ওই মাছটা দূর থেকে যখনই দেখেছে যে আরেকজন হুজুর এগিয়ে আসছে, সে ওখানেই থেমে গেছে। আর হুজুরের যে 5 জন স্টুডেন্ট,
তারা তো যেদিকে পেরেছে দৌড় দিয়েছে। এদিকে হুজুর কিন্তু বিশেষ করে ইলিয়াস হুজুর ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এদিকে ওই যে হুজুর, উনার নামটা জানা যায় নাই, তো উনি এগিয়ে আসেন লাঠিতে ভর করতে করতে, যেহেতু ওনার বয়স হয়ে গেছিল 75-76 বছর। উনি এগিয়ে এসে বলছেন, হে মাছ, কি তোমার নাম, কি তোমার পরিচয়, তা আমি জানি। তুমি কেন এখানে মানুষদেরকে বিরক্ত করছো? তোমার ক্ষতি করার জন্য তো এরা কেউ ডাকে নেই, বন্দি করার জন্য ডাকে নেই, এদেরকে এভাবে ভয় দেখাচ্ছ কেন? তখন নাকি ওই মাছ মুখ নাড়িয়ে নাড়িয়ে কথা বলছিলেন, এটা দূর থেকে লোকজন দেখতে পাচ্ছিল। হুজুরের গলার আওয়াজটা অনেকটা ক্ষীণ হয়ে তাদের কানে ভেসে আসলো। হুজুর কি বলছিলেন ওইভাবে বোঝা যাচ্ছিল না। শুরুর দিকে একটু হুজুর কড়া কথা বলেছিলেন, একটু লাউড ভয়েসে, এতটুকু দূরের লোকজন বুঝতে পারলেও পরের কথাগুলো বোঝা যায়নি। এরপর দেখা গেল মাছটা আস্তে করে পানির নিচে ডুব দিতে শুরু করলো। এরপরে সে চলে গেল। এদিকে তখন উনি ডাকতে যায়, সবাই এদিকে আসো, এই যে তোমাদের ইলিয়াস হুজুরকে ধরো, তাকে ধরাধরি করে গ্রামে নিয়ে যাও, জ্ঞান ফেরাতে হবে। সবাই এগিয়ে আসেন। এরপর তাকে নিয়ে যাওয়া হয়। ওই 5 জন ছাত্র তো যেদিকে পেরেছে, মধ্যে 3 জনই বিভিন্ন জায়গায় গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাদেরকে উদ্ধার করা হয়, নিয়ে আসা হয়। এরপর যখন ইলিয়াস হুজুরের জ্ঞান ফেরে, ইলিয়াস হুজুরকে ওনার সেই সিনিয়র বড় ভাই বলতেছেন, তোমাকে বললাম না যে আমার জন্য অপেক্ষা করতে? তুমি জানো কি বিপদে পড়তে গেছিলে? তুমি যে পদ্ধতিতে রুকিয়া করতে গেছিলা, এই পদ্ধতিতে রুকিয়া করলে এই জিনটা মনে করতে তুমি তাকে বন্দি করতে আসতেছো, আর এই জিনটাকে এখন আর বন্দি করা যাবে না। ও তো তোমাকে খেয়েই ফেলতো, একদম পেটের মধ্যে নিয়ে যেত। যাই হোক, আল্লাহর রহমত আমি চলে আসছিলাম, কোনো সমস্যা হয়নি। তখন এই হুজুর বলেন যে আমি ওই জিনের সাথে কথা বলেছি। মূলত এই জিনটা কোনোভাবেই তার পরিবারের কাছে যেতে পারছিল না। সে মুক্তি লাভ করেছে, এটা সত্য, কিন্তু এমন একটা বন্ধনী তাকে দেওয়া হয়েছিল যে সে এই এরিয়ার 10 কিলোমিটারের বাইরে যেতে পারবে না। এই জন্যই সে এদিক দিয়ে ঘুরছে। কিভাবে সে বাইরে যেতে পারে? ওর ওই বন্ধনীটা আমি কেটে দিয়েছি, ওর পরিবারের কাছে চলে গেছে, আর এখানে আসবে না। ও ভালোও না, খারাপও না, ও মানুষের ইচ্ছা করে ক্ষতিও করে না। মানুষ যদি ইচ্ছা করে ওকে ক্ষতি করে, তখন ও ক্ষিপ্ত হয়ে মানুষকে আক্রমণ করতে পারে। যেহেতু এরকম কেউই করেনি, এই জন্য ওই এখন পর্যন্ত এদিকে কোনো ওভাবে তাণ্ডব চালায়নি, মানুষকে হত্যা করেনি। আর একজন যে মারা গেছে সেটা অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু এরপরে সে এইভাবে ঘুরে বেরিয়েছে, যেহেতু ওই লাশটার সাথে সে আটকে গিয়েছিল। আমি রুকিয়া করে ওকে মুক্ত করে দিয়েছি। যে বন্ধনীটা ছিল 10 কিলোমিটার এরিয়া জুড়ে, এটা কেটে গেছে, ওর পরিবারের কাছে চলে গেছে, ও আর আসবে না। তো এমনটাই হুজুর ব্যাখ্যা করেন। আর ওনার কাছের ছোট ভাই ইলিয়াস হুজুর তাকে বলেন যে তোমার আসলে আরেকটু অপেক্ষা করা উচিত ছিল আমার তথ্যের জন্য। এই বিপদটা তো হয়েই গেছিল প্রায়, এখনই তো মারা যেতা। এই জন্য পরামর্শ ছাড়া কাজ করা উচিত না। যে বিষয়ে কম বুঝবা, অবশ্যই সিনিয়রের সাথে পরামর্শ করে সেটা সমাধানের চেষ্টা করবা। ইলিয়াস হুজুরও বুঝতে পারেন যে শুধু উনি না, ওনার সাথে ওনার যে 5 জন স্টুডেন্ট, তাদের জীবনকে উনি বিপন্ন করে ফেলেছিলেন। এরপর গ্রামবাসীরা তাদেরকে ধন্যবাদ দেন, যেহেতু ইলিয়াস হুজুর কয়েক গ্রাম পরের একজন বাসিন্দা ছিলেন, আর যেই হুজুর আসেন উনি আরেকটু দূরের বাসিন্দা ছিলেন। এটাই ছিল ঘটনা। এভাবে ঘটনাটা সলভ হয়ে যায়। পরবর্তীতে ওই বিলে অনেকে বড় বড় মাছ পেয়েছে, তবে ওই ভয়ঙ্কর দানবীয় মাছকে কেউ আর দেখেনি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা ভাইকে, আপনি এত দূর থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আসলে এরকম ঘটনা পাওয়া মুশকিল হয়। আমি এরকম ঘটনার কাছাকাছি একটা ঘটনা 2017 বা 18 সালের দিকে আমি এই ঘটনাটি শেয়ার করেছিলাম রেডিও ফুর্তিতে। সেখানে এই ঘটনার মিল আছে, কিছুটা মিল আছে, শুরুর দিকে কিছুটা মিল আছে। এই ঘটনাটি ঘটেছিল ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শিরগ্রাম ইউনিয়নের উথলি গ্রামে। আমার এখনো মনে আছে যে এই ঘটনার যেই অংশটুকু, এটা আমি শুনেছিলাম যার কাছ থেকে, উথলি গ্রামের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে হাফেজ ওমর ফারুক। উনি সম্পর্কে আমার মামা হন। ওনার বাবার নাম হচ্ছে মাওলানা আসকার আলী। উনি মারা গেছেন। তো ওনার কাছ থেকে আমি আংশিক শুনেছিলাম। আংশিক বলতে মানে এরকম ঘটনা তো অনেকেই ঘটে, তবে যেটা খুব কমন আর কি, ওই কমন অংশটুকু শুনেছিলাম, ওইটাই আমি শেয়ার করেছিলাম, আমার যতদূর মনে পড়ে আর কি, রেডিও ফুর্তিতে শেয়ার করেছিলাম। তবে এই ঘটনার প্রথম অংশ শোনার পর আমার তো মনে হতেই পারে যে ওইটাই কি না, কিন্তু পরবর্তীতে যতটুকু আমি শুনলাম তাতে দেখা গেল না, এটা থেকে সম্পূর্ণই আলাদা একটা ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে।
আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটা গ্রামের একটি ঘটনা। আমি আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে। তো আ ঘটনাটা বলার আগে আমি একটু আ বর্ণনা দিয়ে নেই। বর্ষার শেষ দিকের একটা ঘটনা। যেই ঘটনাটা আ বর্ষাকালে আপনারা সকলেই জানেন যে গ্রামের বিলে একদম পানি থই, থই অবস্থা হয়। ঠিক এই অবস্থাতেই আ মানুষ সেখানে অনেক ঘুরতে যায়। অনেকেই মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে। আবার অনেকেই নিজেদের বাড়ি গোছা নিয়ে ব্যস্ত থাকে। কারণ বর্ষার সময় পানিতে আ জনজীবন অনেক বেশি খারাপ হয়ে যায়। তো আমাদের এলাকার পাশের একটা এলাকা যেটার নাম
নৌকাটা মানে নিয়ে চলে যেতে ধরেন এবং যখনই তিনি আর কি এই যে কালাদহ মানে ইয়াটা কি বলে এরিয়াটা পার করবেন, ঠিক তখনই তার মনে হলো পিছন থেকে তাকে কেউ ডাকছে এবং যখনই তিনি পিছনে ফিরে তাকালেন তখনই দেখলেন যে এই মূর্তিটাকে তিনি মাটির মধ্যে মানে পানির মধ্যে ফেলে দিয়েছিল জাল সহ, সেই মূর্তিটা আবার মানে দাঁড় হয়ে গেছে ওখানে পানির উপরে। এটা মানে কত যে একটা ভয়ানক দৃশ্য সেটা আসলে রহমত মিয়া যখন বলছিল তখন আমি উপলব্ধি করতে পারছিলাম। তো তিনি বললেন যে উনি দেখতেছেন যে ওই যে মানে মূর্তিটা আবার জীবন্ত হয়ে গেছে এমন টাইপের। মূর্তিটা কোনোভাবেই আর কি মানে ডুবতেছে না, মূর্তিটা এখন আস্তে আস্তে ভাসতে পানি থেকে প্রায় যখন 1 হাত উপরে চলে আসছে, ঠিক তখনই মানে রহমত মিয়া আর কোনো কিছু চিন্তা করতে পারতেছে না, উনি একদম সেন্সলেস হয়ে যায়। তো যখন সেন্সলেস হয়ে যায় তারপর আর কি হলো উনি একদমই জানে না। পরদিন সকালে যখন এলাকার একজন লোক আসলে ডিঙ্গি নৌকার মধ্যে এরকম একজন লোককে দেখতে পারলো, তিনি কাছে গিয়ে দেখেন এটা এলাকার রহমত মিয়া এবং তাকে যখন ডাকাডাকি করে তখন উনি বুঝতে পারলেন যে উনি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর পুকুর থেকে পানি নিয়ে যখন তার চোখে মুখে দেওয়া হলো তখন তিনি জ্ঞান ফিরলেন এবং জ্ঞান ফেরার পর তিনি আসলে গত রাত্রের পুরো ঘটনাটাই খুলে বললেন। কিন্তু এই ঘটনা শোনার পর যে লোকটা তাকে জ্ঞান ফেরালো তিনি অনেক বেশি রেগে গেলেন তার উপর, কারণ তিনি বললেন রহমত, তুমি তো জানো এখানে মাছ মারা একদমই নিষেধ, তারপরে তুমি আবার মাছ মারতে আসছো, তাও আবার রাতের মধ্যে, এটা তো খুবই খারাপ কথা, তোমার তো কঠিন বিচার হবে। তারপর তিনি তাকে নিয়ে এলাকার মসজিদের মধ্যে চলে যান এবং মসজিদের মধ্যে এলাকার সবাই হাজির হন। কিন্তু যখন তার সঙ্গে কথা বলা হচ্ছে ঠিক তখনই রহমত মিয়া হঠাৎ করেই চোখ উপরে দিয়ে চোখ লালটি করে ঝিমঝিম করে একদম আবারও অজ্ঞান অবস্থায় পড়ে যান। তারপর এলাকার লোকরা খুব মানে টেনশনে পড়ে যান, আসলে এরকম একটা অবস্থায় এখন থেকে কি করা হবে। তারপর এলাকার যিনি মুরব্বী ছিলেন সব থেকে মানে একদম বয়স্ক মুরব্বী, তিনি বলেন একে আসলে কোনো আত্মা ভর করেছে, একে কোনো ডাক্তার দিয়ে হবে না, একে ভালো একটা কবিরাজ দেখাইতে হবে। তারপর রহমত মিয়াকে নিয়ে যাওয়া হলো একজন ভালো কবিরাজের কাছে। কবিরাজ তাকে বললেন যে রহমত মিয়া তো কঠিন ভুল করেছে, সে আসলে জিনের আস্থানায় প্রবেশ করে জিনেদের যে সর্দার নিয়ে আছে তার সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু কবিরাজ তাদেরকে অভয় দিয়ে বলেন যে আমি কাজ করে দিব, কোনো সমস্যা নাই, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এবং তারপর 3 দিন পর্যন্ত তিনি রহমত মিয়াকে কোনো বিশেষ পদ্ধতিতে ঝাড়ফুঁক করেন এবং ঝাড়ফুঁক করার পর 3য় দিনে এসে তিনি তাকে একটা গাছের ডাল এবং অনেক জিনিসপাতি দিয়ে একটা তাবিজ বানিয়ে দেন। যেই তাবিজটাকে তিনি বলেন যে এই তাবিজটা তার সঙ্গে সবসময় রাখতে হবে এবং কোনোভাবেই সেই নদীর কাছেও যাওয়া যাবে না, বিশেষ করে রাতের বেলা। দিনের বেলা চাইলে যেতেও পারে কিন্তু রাতের বেলা কখনোই যেন সেখানে যায় না, আর ভর দুপুর বেলায় যেন সেখানে না যায়। তো রহমত মিয়া এটা মেনে চলে। এখন রহমত মিয়া ভালো আছে। তো এই ঘটনা আজ থেকে প্রায় 10 বছর আগের একটা ঘটনা আমাকে শুনিয়েছিল এই রহমত আঙ্কেলই শুনেছিল রহমত মিয়া। তো তার ঘটনাটা